আমার কথা কি শোনা যাচ্ছে? Yes. জি, ঠিক আছে, ক্লিয়ার। জি ভাই, শোনা যাচ্ছে। গ্রেট, থ্যাংক ইউ। সো আমরা সবাইকে আসছি 24। ওকে, গ্রেট। 24, নাইস। সো আমরা ঠিক আগের দিন কোন পর্যন্ত শেষ করছি যে হাউ টু ফাইন্ড আ নিশ, কিভাবে আমরা নিশটা বের করব, এই পর্যন্ত এভরিওয়ান ইজ ক্লিয়ার আই বিলিভ। এবং আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেককে আহ, দুইটা তিনটা বা পাঁচটা নিশ বের করার একটা হোমওয়ার্ক ছিল, রাইট? সো আপনারা সবাই কমপ্লিট করছেন, রাইট? পাঁচটা বলেন না, বলেছেন দুইটা। আচ্ছা, দুইটা বললে পাঁচটা করা যাবে না? দুইটাই পারি না। পারা যায়, পারা যায়, সময় দিলে সবই পারা যায়। বাট ওকে, দুইটা করতে পারছেন, দ্যাট মিনস ইউ নো দ্য প্রসেস। আপনি প্রসেসটা বুঝছেন যে হাউ টু ফাইন্ড আ নিশ। এরপরের আজকে সেকেন্ড পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই নিশের ভিতরে প্রোডাক্টটা কিভাবে ভ্যালিডেট করতে হয়, যে এইটা কি ভালো প্রোডাক্ট না এটা খারাপ প্রোডাক্ট, এটার অপরচুনিটি আছে কি নাই, এই জিনিসটা। এখন এইটা বোঝার জন্য আমরা কি করব, এইটা বোঝার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস। সেকেন্ডটা হচ্ছে এটার মার্কেটে ডোমিনেশন আছে কি না, কারো মার্কেটে কোনো ডোমিনেটর আছে কিনা। আর নাম্বার থ্রি হচ্ছে প্রাইস স্যাচুরেশন। এই তিনটা জিনিস, আর এর সাথে অ্যাড হবে হচ্ছে আরো দুইটা জিনিস যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ইউ ক্যান কনসিডার ইট। নাম্বার ওয়ান, যে আপনার ওয়েট, প্রোডাক্টের ওয়েট। প্রোডাক্টের ওয়েট যত ছোট হবে তত বেটার। আবার অনেক সময় প্রোডাক্টের ওয়েট বেশিও হইতে পারে, এটা কোনো প্রবলেম না। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট দেন ইউ ক্যান ডু ইট। আরেকটা জিনিস হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসিং কেমন হবে। প্রোডাক্টের প্রাইসিং এর ক্ষেত্রেও প্রোডাক্টের প্রাইস যদি $15 বা $20 উপরে হয়, ইট ইজ বেটার। বাট এর মানে এই না যে $20 নিচে প্রোডাক্ট আমি বিক্রি করতে পারবো না, এরকম না। আপনি যদি $10 প্রোডাক্ট বিক্রি করে 20% প্রফিট করতে পারেন, ইটস ওকে। 20% প্রফিট মানে হচ্ছে আপনি রিটেল প্রাইসের উপরে 20% প্রফিট করতেছেন। আমি ছোট্ট একটা অঙ্ক বলি এখানে। $20 বা 25% ম্যাক্সিমাম, তার মানে $2.5 ভিতরে আপনি এটাকে সোর্সিং করতেছেন। $2.5 সোর্সিং করতেছেন, আপনি বিক্রি করতেছেন ধরেন $12। $12 20% কত? $2.4। আপনার প্রোডাকশন কস্ট কত? $2.5। সো আপনার প্রোডাকশন কস্টের উপরে, ল্যান্ডিং কস্টের উপরে আপনার প্রফিট মার্জিন কত হইল? কত পার্সেন্ট? 100%। আপনি যেই দামে কিনতেছেন 100, ইউ আর মেকিং 100% প্রফিট। সো that is an example. ওকে, সো এইটাই আর কি। সো এই ক্রাইটেরিয়া গুলো আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের সময় এই জিনিসগুলো আমরা ফলো করব। সো আপনারা তো সবাই দুইটা করে আনছেন নিশ, কারা কারা আনেন নাই? 29 জন আছে, তার মানে আমি আজকে অ্যাটলিস্ট 60টা নিশ পাবো। ওকে, এখন আপনারা একটু নিশগুলা এই যে এখানে চ্যাট বক্সে একটু দিয়ে দেন, দেন আমরা এখান থেকে রিসার্চটা স্টার্ট করব। মানে কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা আজকে দেখবো কিভাবে, হাউ টু অ্যানালাইসিস কম্পিটিটর। মানে এই নিশটা যে বের করছেন, নিশটা ভালো না খারাপ, বা এই নিশে প্রোডাক্ট লঞ্চ করা যাবে কি যাবে না, এই জিনিসটা আমরা আজকে দেখবো। এইসিন না, এইসিন না, ওয়াই এইসিন? এইসিন তো নিশ না। নিশ গুলো কপি করেন এখানে, ফাস্ট 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 করেন।
আপনারা একটা করে প্রোডাক্টের লিংক দিচ্ছেন, এটা কি প্রোডাক্টের লিংক? ম্যাগনেটিক মাইক্রো কভার হয় নাই। সিলিকন এয়ার ফ্রায়ার, এটা তো আগে আমরা দেখছি। পোর্টেবল মিনি হিট সিলিং মেশিন, এটা আমি দেখি নাই। সিলিকনটা দেখেন নাই মনে হয় আপনি, দেখছেন ওই যে সিলিকন পেপার একটা দেখছিলেন। সিলিকনটাও দেখছিলাম, বাট হ্যাঁ, দ্যাট ইজ এ নিশ, এটা শিওর। সো দিস ইজ রাইট। সো আরেকটা প্রোডাক্ট আমি রিসার্চ করে বের করছিলাম, যেটা হচ্ছে প্লেইং কার্ডের ওই যে কার্ডগুলা ডিস্ট্রিবিউট করা হয়, এটা অটো মেশিনে করা হয়। হুম হ্যাঁ, কিন্তু এটার মানে খুঁজে পাচ্ছি না, এটা দিচ্ছি না যদিও। হুম এটা নিউ গ্যাজেট হিসেবে নেওয়া যায় আর কি, আপনি তো গ্যাজেট মানাই করছেন। হুম ওয়াটারমেলন লিপ স্কাব, স্কেচবুক ফর ড্রয়িং, গ্যাস লিক গার্ডেন, ডিসপোজাল পেট ফুড বোল। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি জি শিওর। এই যে বিএসআর দেখা যায় যে আপনি বলছেন যে 5,000-এর মধ্যে, কিন্তু এটা কখনো কমে কখনো বাড়ে, তো এটা তো হইতে পারে যে আমি যখন দেখতেছি এটা 5,000, কিন্তু ডাউন দ্য লাইন এটা বেড়ে 10,000, 17,000, 15,000 হয়ে যাবে। হইতেই পারে। সো আপনার এই জন্যই হচ্ছে যে ডকুমেন্টেশন করতে হয় এটা, লাইক হচ্ছে একটা এক্সেল শিটের মধ্যে ডকুমেন্টেড রাখবেন, মাঝে মধ্যে চেক করবেন যে কতটুকু আপ ডাউন করতেছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি গত ক্লাস দুটোই মিস করছি, তো ওটার ভিডিও কোথায় কিভাবে পাওয়া যেতে পারে? কংগ্রাচুলেশন। সরি ভাইয়া। আমাকে সরি বলে কি লাভ ভাই, আপনি এই ক্লাস করছেন, আমার কোনো সমস্যা নেই। ভিডিও গুলো কি পাওয়া যাবে ওই আগের অবশ্যই পাওয়া ক্লাসে? যাবে, ভিডিও গুলো হচ্ছে কোথাও একটা লিংক আছে গ্রুপের মধ্যে, দেখবেন যে একটা লিংক আছে, কোথায় আছে আমি শিওর না, বাট আছে গ্রুপের মধ্যে। একটু কষ্ট করে খুঁজে নিতে হবে যে গ্রুপের মধ্যে লিংকটা কোথায় আছে, ওইখানে আমাদের যাবতীয় সব, হ্যাঁ ফেসবুক গ্রুপে। জি জি ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কিন্তু মাত্র এই কয়টা কেন নিশ? আমার এখানে তো 60টা নিশ দেখতে পাওয়া উচিত। যারা করে নাই তারা হচ্ছে ফাঁকিবাজি করছে। ভাইয়া খুঁজছি, বাট হচ্ছে আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে এরকম পাইনি। বা একজন ডমিনেটর থাকে যার 12,000, 15,000, বাকিগুলা মনে করেন যে 200, 300, 100, তো ওটা তো আপনার ইয়েটা ফুলফিল করে না, এই কারণে আর কি ওগুলা বিষয়টা লিস্টিং হচ্ছে করি কি নাই। যে এটাকে একদম রিলিজিয়াস এর মতো মেনটেন করতে হবে, জিনিসটা এরকম না। আমি যখন বলতেছি তখন একটু ডিফিকাল্ট ওয়েতে বলতেছি, যাতে আপনাদের রিসার্চটা আপনাদের করতে একটু কষ্ট হয় এবং আপনারা মানে বেশি করে খোঁজেন। আমি যদি অল্প একটু বলতাম, আমি যদি 20,000 বলতাম, তাহলে আপনারা বের করতেন 50,000। আমি 5,000 বলছি, যার কারণে হচ্ছে আপনারা খুঁজবেন 5,000 থেকে 8,000 এই পর্যন্ত যাবেন। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে একটু টাইট করা জিনিসটাকে, বাট নট নেসেসারি যে এক্স্যাক্টলি সেম হইতে হবে, এটা সম্ভব না, এটা পারা যায় না। নাম্বার ওয়ান ইউএসএ, ইউকের জন্য আপনারা এটা দেখতে পারেন। ইউকে মার্কেট ইজ ভেরি গুড মার্কেট, ইউকে মার্কেট, জার্মানি মার্কেট। আমি প্রত্যেকটা ক্লাসে এই জিনিসটা খুব বেশি গুরুত্ব দিয়ে বলি, কারণ হচ্ছে যে এই দুটা মার্কেট হচ্ছে খুবই সুন্দর এমার্জিং মার্কেট। গত ক্লাসে কি আমরা দেখছিলাম যে একই প্রোডাক্ট ইউএস মার্কেটে খুব বাজে অবস্থা, ইউকে মার্কেটে খুব ভালো করতেছে। জি ভাইয়া দেখেছি। রাইট, সো এটা আর কি যে আপনি যদি মানে একটা কথা আছে না যে আপনার প্রস্তুতি যদি খুব কঠিন ইয়ার মধ্যে দিয়ে হয়, আপনার যুদ্ধটা অনেক সহজ হয়। তো এই জন্য এই জিনিসটা করা, আপনার প্র্যাকটিসটা আপনি করবেন খুব ইয়ার মধ্যে দিয়ে, তখন দেখা যাবে আপনি রিয়েল প্রোডাক্ট যখন বিজনেসটা করতে যাবেন, তখন আপনার জন্য জিনিসগুলো অনেক ইজি হবে। ভাইয়া আমি কয়েকটা প্রোডাক্টে দেখলাম যে ওদের বিএসআরটা পাচ্ছিলাম না খুঁজে, এরকমই কি আর হয় যে বিএসআর খুঁজে বিএসআরটা না থাকে পাওয়ার না? জন্য বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে যে প্রোডাক্টটা হয়তো স্টক আউট হয়ে গেছে, বা ডিল মানে ওটার হচ্ছে কি বলে, এখনো অ্যামাজন ওইটাকে বিএসআরটা দেয় নাই, কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে লঞ্চ করার সাথে সাথে বিএসআর পায় না, একটু সময় লাগে। আবার কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে আপনি বাইরে থেকে ইয়া দেখতে পাবেন না। আবার হচ্ছে রিসেন্টলি আমি নতুন একটা জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এরকম যে কিছু কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি গুলোতে ধরেন যে 1 লাখ বা 20,000 বা 1,50,000 এরকম র্যাঙ্ক আছে। এটা দেখে অনেকে মনে করতে পারে যে
দিস ইজ এ ব্যাড প্রোডাক্ট। বাট এই নিশগুলো হয় কি, এই নিশগুলো খুব হিডেন নিশ। ওই যে আপনি দেখলেন যে এটা হচ্ছে 1 লাখ র্যাঙ্ক, সো আপনি কি করবেন, আপনি এটা অ্যাভয়েড করে যাবেন। বাট দেয়ার আর সাম নিশ যেগুলা 1 লাখ র্যাঙ্কেও পার ডে 10-15 পিস বিক্রি হয়, রাইট? সো এই যে এই অ্যালগোরিদমটা আসলে খুব ডিফিকাল্ট এক্সপ্লেন করাটা, খুব ডিফিকাল্ট, আমি নিজেও ঠিক মতো বুঝি না মানে কিভাবে এটা হইতে পারে, বাট দ্যাট ইজ ট্রু। বাট এইটা আমি সবার জন্য সাজেস্ট করতেছি না, এটা হচ্ছে যারা খুব হাইলি এক্সপার্ট, অনেকদিন ধরে ব্যবসা করেন, দে নো, টেস্ট করে যে ওকে এইটা এত র্যাঙ্কেও এত প্রোডাক্ট বিক্রি হয়। সো এটা আর কি, এরকম কিছু নিশ থাকে অনেক সময়। ভাইয়া হ্যাঁ 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 বলেন। বিএসআর দেখে আমরা 100% কিভাবে আইডিয়া করবো যে দৈনিক প্রোডাক্টটা কত পিস সেল হয়? কিছু কিছু ক্যাটাগরির জন্য এটা আপনি পারবেন 100% করতে, যেমন ধরুন হোম এন্ড কিচেন, ফর শিওর আপনার 5,000 বা 7,000 রিভিউ, এর মানে হচ্ছে আপনি পার ডে 5টা থেকে 10টা ইউনিট বিক্রি করবেন, বিক্রি হচ্ছে, হুম। দ্যাট ইজ ফর শিওর। তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে ক্যাটাগরিগুলো অলমোস্ট ক্লোজ, কোনো কোনো ক্যাটাগরিতে 5,000 র্যাঙ্ক মানে হচ্ছে আপনার 5টা থেকে 10টা বিক্রি হচ্ছে, কোনো কোনো ক্যাটাগরিতে 5,000 র্যাঙ্ক মানে হচ্ছে 5টা থেকে 7টা বিক্রি হচ্ছে, বা 3টা থেকে 5টা, কোনো কোনো ক্যাটাগরিতে 5,000 র্যাঙ্ক হলে আপনি 10টা থেকে 15টা বিক্রি করতেছেন, বাট দ্যাট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, এটা একটা ব্র্যাকেট। ওকে, এক্স্যাক্টলি আপনি যতদিন না বিক্রি করতে যাচ্ছেন মার্কেটে, ততদিনের আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। ওকে, ওকে তো আমি একটু জানতে চাই কারা কারা নিশ রিসার্চ করে নাই, কারণ এখানে মাত্র আমি 13টা দেখতেছি, 17 জন আমাকে এখনো এখানে লিখে নাই তাদের নিশগুলা। আহ, ভাইয়া আমি তো আজকে ফার্স্ট ক্লাস, তো না আপনার আমি আপনার গত ক্লাসের রেকর্ডিং গুলো দেখছি। তো গত ক্লাসে আমি অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ আমি কাজে ছিলাম। আর তারপরে আমি 1 সপ্তাহ রিসার্চ করে মোটামুটি প্রতিদিনই রিসার্চ করছি, তারপরে প্রতিদিনই 4টা 5টা আইটেম আমি এক্সেল শিটে আপনার করছি। তো তার মধ্যে বেছে আমি 6টা আইটেম আমার কাছে মনে হয়েছে যে এগুলা প্রফিটেবল। তো 6টা কি আমি আপনার চ্যাট বক্সে দেব? আপনি এখনই প্রফিটেবল মনে করলে হবে না, এটা মাত্র স্টার্ট। ওকে, একটু wait করুন, আজকে দেখবেন যে প্রফিটেবল কোনটা হয় কোনটা প্রফিটেবল হয় না। সো এটা এখনই দেওয়ার দরকার নেই, এটা হোমওয়ার্ক জাস্ট আপনাদের নিজেদের কাজ করার জন্য বলো। ওকে, সো ওকে ডান। করে নাই আরেকজন, সরি, কেন সরি বলছেন আমি জানি না, এত দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, আজকে ব্রাজিল, আচ্ছা হলুদ পড়ছেন না তুহিন ভাই, ঠিক আছে। এরপর হচ্ছে গার্ডেন লিফ রেক, হোয়াট ইজ রেক, এটা কি রেক না রেক? পেপার হ্যান্ড টাওয়েল, পেপার হ্যান্ড টাওয়েল ডেফিনেটলি খুবই বাজে একটা নিশ, সেটা কেন বের করছেন আমি জানি না, বিকজ এটা হচ্ছে মার্কেটে হিউজ পরিমাণ ডোমিনেশন আছে, 2-3টা ব্র্যান্ড সবকিছু সেল করে। পেট রিকভারি সুইট, এইটা ইন্টারেস্টিং, আমি এর আগে কোনোদিন শুনিনি, পেট রিকভারি সুইটটা কি। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেন উই আর স্টার্টিং। ভাইয়া হুম, বলেন। হচ্ছে আমি একটা সেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 2-3টা সাপ্লায়ার হতে পারে। একটা সাপ্লায়ার একটা প্রোডাক্ট দিচ্ছে, অন্য সাপ্লায়ার আরেকটা প্রোডাক্ট, আমি তাদের কাছ থেকে আর কি কালেক্ট করছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে এফবিএ হচ্ছে ওয়্যার হাউস আমাকে এই সেটটা তৈরি করতে সাহায্য করবে? না, আপনার সেট তৈরি করতে অ্যামাজন ওয়্যারহাউস কখনোই ইয়া করবে না। যেমন ধরেন যে আপনি এক্সাম্পল, কি এক্সাম্পল দেওয়া যায়, আচ্ছা ধরেন আপনি একটা মোবাইল বিক্রি করেন, এই মোবাইলের সাথে আপনি একটা সেট বানাইছেন, একটা ব্যাক কভার দিছেন, একটা চার্জার দিছেন, জি 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 একটা বক্স বানাইছেন। ওকে, জি 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 এই বক্সটার মধ্যে, এই বক্সটা কিন্তু একটা প্রোডাক্ট, আপনার ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি 3টা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে, বাট এটা কিন্তু একটা এসকেইউ এর আন্ডারে বিক্রি হচ্ছে, একটা এ সাইন এর আন্ডারে বিক্রি হচ্ছে, রাইট, একটা কোডের আন্ডারে বিক্রি হচ্ছে, তার মানে এটা একটা প্রোডাক্ট। জি। এখন অ্যামাজন আপনি কয়টা মিলায় ইয়া করতেছেন, অ্যামাজন এটা মাথা ব্যথা না, আপনি পুরো জিনিসটাকে একটা প্যাকেটে করে পাঠিয়ে দিচ্ছেন, তার মানে ওইটা একটা প্রোডাক্ট অ্যামাজনের কাছে, অ্যামাজন আপনাকে কোনো কিছু করতে হেল্প করবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে একটা নতুন অপশন আসছে অ্যামাজনে, যেটা হচ্ছে আপনার নতুন না, একটু পুরাতনই হয়ে গেছে, সেটা হচ্ছে যে ভার্চুয়াল বান্ডেল করা যায়। ভার্চুয়াল বান্ডেল হচ্ছে ধরেন যে আপনার একটা লিস্টিং এ আছে হচ্ছে একটা মোবাইল, আরেকটা লিস্টিং এ আছে হচ্ছে একটা ব্যাক কভার, আরেকটা লিস্টিং এ আছে হচ্ছে একটা মনে করেন যে চার্জার।
3টা আচ্ছা। ডিফারেন্ট লিস্টিং। আপনি তখন ওই 3টা লিস্টিংকে একসাথে ভার্চুয়াল বান্ডেল বানাইতে পারবেন। ভার্চুয়াল বান্ডেল মানে হচ্ছে যে অ্যামাজন ওই 3টাকে একটা লিস্টিং এর আন্ডারে নিয়ে আসবে, দিয়ে নতুন আরেকটা এসকেইউ অ্যাসাইন করবে ফর দ্যাট বান্ডেল। সো ওইটা আবার ইন্ডিভিজুয়ালিও বিক্রি হচ্ছে, আবার ওই 3টাকে নিয়ে অ্যামাজন নতুন একটা লিস্টিং বানাবে, সেই নতুন লিস্টিংটাতেও কিন্তু অ্যাজ এ বান্ডেল হিসেবে বিক্রি হবে, 3টা প্রাইসিং আলাদা আলাদা করে অ্যাড করে। বুঝতে পারছি? জি জি। তো ভাইয়া এক্ষেত্রে কি আমি মানে কোন ভাবে এই হেল্পটা নিতে পারি? দেখা যাচ্ছে একজন সাপ্লায়ার একটা প্রোডাক্ট সেল করতেছে, বা ওনার কাছ থেকে আমি হচ্ছে আরেকটা প্রোডাক্ট নিতে পারতেছি না। তো এই ক্ষেত্রে কোনোভাবে আমি মানে কিভাবে এটা করতে পারবো, এই সেট মেনুটা? এটা হচ্ছে যে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি এগুলা ওই যে কোনো একটা সাপ্লায়ারের কাছে পাঠায়, যে প্যাকেজিং করবে, যার কাছ থেকে আপনি প্যাকেজিং নিচ্ছেন, তাকে আপনি বলবেন যে এর সাথে আমার আরো 2টা প্রোডাক্ট থাকবে, সো আমার প্যাকেজিংটা এই ডাইমেনশনের হইতে হবে, আমার প্যাকেজিংটা এরকম করতে পারবা কিনা। যদি সে পারে তাহলে পরে বাকি প্রোডাক্টগুলো তার কাছে পাঠিয়ে দিবেন, দিয়ে তাকে বলবেন যে প্যাক করতে। নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই 3টাই আপনি আলাদা লিস্টিং করবেন, করে ভার্চুয়াল বান্ডেল করে আপনি বিক্রি করতে পারবেন। যদিও ভার্চুয়াল বান্ডেলের জন্য ধরেন যে আপনি এই 3টার জন্য একটা প্রাইস রাখছেন $50, 3টা ইন্ডিভিজুয়ালি আপনি যখন বিক্রি করবেন ওইটার প্রাইসিংটা তখন কাউন্ট হবে ভার্চুয়াল বান্ডেলের জন্য, আপনি যে প্রাইসিংটা তখন দিয়ে দিবেন সেইটা। সো পরেরটা হচ্ছে যে খুব একটা ভালো কাজ করে না, ভার্সেস আপনি যদি নিজে করে একবারে বক্সে করে পাঠিয়ে দেন, সেটা বেটার কাজ করে। জি জি জি, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এই কাজটা কি শিপিং এজেন্সি গুলো তো করতে পারে নাকি? শিপিং এজেন্সির কথা বলছি, যারা মানে ওই যে মানে অ্যামাজনের জন্য প্রোডাক্ট ইয়ে করে, শিপমেন্ট করে। না, শিপিং এজেন্সিরা নরমালি এটা করে না। শিপিং এর কাজ হচ্ছে ডিরেক্টলি শিপ করে দেওয়া, ওরা এটা করে না, নরমালি করে না। বাট আপনার যদি পরিচিত থাকে, কেউ যদি করতে চায় করতেই পারে, আসলে এটা হচ্ছে বিষয়। নরমালি অনেকেই করে না, আবার করতেও পারে, এটা ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। বাট নরমালি আমি যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা সাপ্লায়ারকে আমি, যার যেখানে প্যাকেজিং হয়, ফাইনাল প্যাকেজিংটা হয়, তার কাছে আমি সবগুলো পাঠাই দিই, দেন ও হচ্ছে ওটাকে বক্সের মধ্যে দিয়ে দেয়। ওকে, সো আমি একটা র্যান্ডম নিশ দেখবো, পেট রিকভারি সুইট। পেট রিকভারি সুইট, এটার মানে কি? পেট রিকভারি সুইট অনেক টাইপের প্রোডাক্ট আছে। তার মানে হচ্ছে পেটের যখন একটা অপারেশন হয় তখন তাকে একটা স্পেসিফিক কাপড় পরায়, সেটাই হচ্ছে পেট রিকভারি সুইট, রাইট? ওকে, বুঝতে পারছি। তাইলে আমরা ফর ক্যাট যদি হয়, পেট রিকভারি সুইট ফর ক্যাট, এটা যদি হয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডোমিনেটর আছে 2700। দিস ইজ এ ডোমিনেটর ফর শিওর। 6000 রিভিউ আছে, সব ব্ল্যাক ফ্রাইডে ডিল চলতেছে, সো যার কারণে সবার সেল খুব ভালো থাকবে। সো এই সময়ে র্যাঙ্ক দেখাটা একটু ডিফিকাল্ট। 9900 রিভিউ। সো এটা কি ভালো নিশ না খারাপ নিশ, আপনারা বলুন। ভালো না। না, এই নিশে, এই ক্যাটাগরিতে এটা ভালো না। ভাই আমি এটা দেখছিলাম, ওখানে অনেক দেখলাম যে অনেক রিভিউ, পরে বাদ দিয়ে দিছি। ওকে, তারপরে আমরা আরেকটু দেখি ব্লুটুথ 5 ইউকে, ব্লুটুথ 5 ট্রান্সমিটার, এটা বিক্রি করতে আপনার বেশ কষ্টই হবে। ব্লুটুথ 5 ট্রান্সমিটার,
3,300, 2,600। এটা দিয়ে কি হবে? ইউগ্রিন ব্লুটুথ, ইউগ্রিন বিক্রি করতেছে, সেই প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান, গুড। 4,000, 1,200, 6,000। সো সবাই দেখেন ব্ল্যাক ফ্রাইডে সেরকম সেল করতেছে, সব ব্ল্যাক ফ্রাইডে ডিল। সো এটা কোনো ভালো নিশ? নো, এটার ওয়ারেন্টি ইস্যু আছে, তারপর টেকনিক্যাল ইস্যু আছে, অনেক ইস্যু আছে, অনেক ইস্যু আছে। অনেক ইস্যু আছে। এটা স্টার্ট করার জন্য নট আইডিয়াল। পেপার টাওয়েল ডিসপেন্সার, পেপার টাওয়েল ডিসপেন্সার কুড বি এ গুড প্রোডাক্ট, লেটস সি। কুড বি, আমি শিওর না। ইউএস মার্কেটে তো পাবেনই না এটা। ভাই আমি এটা ইউকে মার্কেটে দেখছিলাম। আমি ইউকে মার্কেটে যাচ্ছি, amazon.co.uk। উপস, ইউকে মার্কেটে 1,000 রিভিউ। ওকে ওকে, 1,000 হোক, সমস্যা হবে। আমরা দেখি যে বাকি যারা কম্পিটিটর আছে তাদের অ্যানালাইসিস করি আমরা। সবার আগে এই প্রথম প্রোডাক্টটা নিলাম। ও আচ্ছা, এটা হচ্ছে অ্যামাজন ব্র্যান্ড, অ্যামাজনের ব্র্যান্ড, গুড। পরেরটা 3 নাম্বারটা, 4, 5, 6, 7, 8। ভাইয়া ওগুলো তো স্পন্সরে। আমি তারপরও সবগুলো দিয়ে দেখতেছি, মানে র্যান্ডমলি দেখতেছি আমি, কোনো কিছু চিন্তা না করে। ওকে, যদিও স্পন্সর গুলো দেখার দরকার নাই, বাট আমি স্টিল দেখতেছি। ওকে, সো আমি 10টার মতো প্রোডাক্ট এখানে আমি নিছি। এখন এই 10টা প্রোডাক্ট আমি চেক করব যেগুলো কম্পিটিটর অ্যানালাইসিস করব। সো ভিজিট দ্য অ্যামাজন কমার্শিয়াল স্টোর, এটা হচ্ছে যে আর কি ডিক্টেটর বিক্রি করতেছে এটা। সো এটা দেখার দরকার নাই, এইটা আমরা দেখি। এটার 5টা রিভিউ, জি ফোল্ড পেপার। সো এটার মাত্র একটা ফটো আছে, ওটার র্যাঙ্ক আমরা একটু দেখি। ইন্টারেস্টিং, কিন্তু একটু কনফিউজিং এটা, বিকজ আপনারা দেখেন 2021 সালে লঞ্চ করছে, 2023 সাল চলে আসতেছে, তার মাত্র 5টা রিভিউ, কিভাবে সম্ভব? কিন্তু ভাইয়া ওর র্যাঙ্ক, আপনার র্যাঙ্ক গুলো দেখেন অনেক ভালো র্যাঙ্ক, আপনি 5,000 বলছেন। র্যাঙ্ক খুবই ভালো, আমি এই জন্য একটু কনফিউজ হচ্ছি যে এটা কিভাবে সম্ভব। আমার মনে হয় এইটা অন্য আমি এটার আমি মার্কেটপ্লেস থেকে ও যতটুকু জাস্ট দেখছি মাইগ্রেট করে আনছে, ভাই, আমি এরকম এটা হইতে পারে। যতটুকু দেখেন ইউকে মার্কেটে ওর কিন্তু একটাও রিভিউ নাই। ভাই আমি এটা এই তার মানে প্রোডাক্টটা এগুলো অন্য যত কিছু দেখছি তার মধ্যে আমার একটু কনফিউশন ছিল আপনার গুগল ট্রেন্ডস, আর না হলে আমি আপনার প্রত্যেকটা এই কি বলে যে প্রথম 10টা বা 10-15টা যে আপনার আছে ওদের সবার গুলো দেখছি, খুব ভালো, মানে আপনার র্যাঙ্ক, তারপর আপনার রিভিউ খুব কম, সবকিছু ঠিক আছে। কিন্তু গুগল ট্রেন্ডে গিয়ে একটু আমার কনফিউশন লাগে, কারণ আমি প্রথমে বলছিলাম আমি কোনো কাজ করিনি, আপনাদের প্রথমে এই করার বলছিলাম আমি। ওকে, এটা খুবই সিম্পল ডিজাইন এবং এটা আমি শিওর বাংলাদেশে বানানো পসিবল, এবং দিস ইজ আ ভেরি গুড লিস্টিং, ভেরি নাইস লিস্টিং। কি সুন্দর, মানে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার আগে ইউ হ্যাভ দ্য কমপ্লিট আইডিয়া অফ দি প্রোডাক্ট। এবং এটার আরো মজা আছে হচ্ছে সাবস্ক্রিপশন এন্ড সেভ, যেটা এই অপশনটা আছে, মানে হচ্ছে একটা মানুষ চাইলে বারবার অর্ডার করতে পারবে। সিমিলার আইটেমের মধ্যে দেখেন এই যেখানে অ্যামাজন তার অ্যাড দিয়ে দিছে, টাকা পয়সা কাউরে দিবে না,
ও নিজে ফ্রিতে অ্যাড দেয়, অন্য কাউরে অ্যাড দিতে দিবে না এখানে, প্রবলেম। ওকে, এটা 2020 সালে, গুড। দেখছেন ব্ল্যাক ফ্রাইডের জন্য অ্যামাজন কি করছে, সবগুলা লিস্টিং এর নিচে তার লিস্টিংটা সে দিয়ে রাখছে। এক হাজার, এটা 1000, এটা কি অটোমেটিক? না, অটোমেটিক না। স্টিলেরটা দেখতে খুব একটা ভালো লাগে না। নতুন, এটা র্যাঙ্ক মোটামুটি, যদিও কোনো রিভিউ নাই, বাট স্টিল ইটস সেলিং, দ্যাট ইজ গুড। 39 রিভিউ। ফটো হচ্ছে ইম্পর্টেন্ট, ফটো ভালো হইলে এমনি বিক্রি হবে। Lawson. This one is durable high impact ABS material. Okay. আচ্ছা, আমি বলার আগে আপনারা বলেন এই জিনিসটা কেমন? ভালো। এবার আমরা একটু দেখি ভালো ভাইয়া। গুগল ট্রেন্ড। কি জানি নাম, পেপার টাওয়েল ডিসপেন্সার। হ্যাঁ, গুগল ট্রেন্ডে দেখি আপনাদের কার কি মনে হচ্ছে বলেন, আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড অর স্টেডি? সেটা তো মনে হচ্ছে সোজা, প্রথম দিকে আপ ট্রেন্ড ছিল কিন্তু এরপরে মোটামুটি একটা রেশিওতে দেখা যাচ্ছে। রাইট, জিগজ্যাগ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাট আপনারা স্টিল যদি দেখেন, এখানে দেখেন 2009-10 দিকে কম ছিল, তারপরে দেখেন মানে অলমোস্ট অলওয়েজই হচ্ছে বটমে চলে যাচ্ছিল, তারপরে দেখেন এই জায়গাতে বটমে কিন্তু নামে নাই আর এখান থেকে 19 থেকে এই যে পর্যন্ত। ট্রেন্ডের এই জায়গায় আমার একটা প্রশ্ন হচ্ছে যে, যেমন ধরুন এখানে আপনার সার্চ ভলিউম দেখা হচ্ছে আপনার 10, 12, 9 এরকম, হ্যাঁ,
আবার কিছু কিছু প্রোডাক্টের কিওয়ার্ডের আমরা দেখি যে 100 আপ। তো এখন আমাকে কত রেশিওর মধ্যে থাকলে এটাকে একটু গুড বলা যেতে পারে? 50 এটা বা এটা এটা রেশিওর উপর ডিপেন্ড করে না অ্যাকচুয়ালি। এটা যেটা ডিপেন্ড করে আমরা এখান থেকে দেখি হচ্ছে এটা ট্রেন্ড দেখি, ট্রেন্ড লাইনটা দেখি। সো এখানে নাম্বারগুলো আমরা ভুলে যাব, নাম্বারটা এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটা গ্রোথ আছে বা গ্রোথ নাই, অথবা পুরোপুরি কার্ভ নিচের দিকে, এখানে স্টার্ট হইলো, এখানে এখন দেখাবে নিচের দিকে। ওই জিনিসগুলো আমরা খেয়াল করি। এখানে নাম্বারটা কিন্তু সিগনিফিকেন্ট না। নাম্বারটা দিয়ে এখানে নর্মালি বোঝানো হচ্ছে যে চাহিদা, মানে সার্চ ভলিউমের ফ্রিকোয়েন্সি গুলো এখানে বোঝানো হচ্ছে, কতগুলা সার্চ এটা কিন্তু এখানে বোঝাচ্ছে না, ট্রেন্ডটা বোঝানো হচ্ছে এখানে। আমরা গুগল শপিং এ যদি দেখি ট্রেন্ড, ওকে, ওয়েলসে সবচেয়ে বেশি সার্চ আসে। বাট এটা আমার কাছে কেন ভালো মনে হচ্ছে সেটা আমি বলি। আমার কাছে এটা ভালো মনে হচ্ছে কারণ হচ্ছে যে দেখেন, টাওয়েল কে ইউজ করে না? পেপার টাওয়েল সবাই ইউজ করে। সো একটা বাসায় যদি পেপার টাওয়েল থাকে, তার টাওয়েল ডিসপেন্সারটাও তার জন্য ইম্পর্টেন্ট। ওই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে ইকুয়েশনটা ভেরি ইজি। বাট দিস ইজ এ ভেরি গুড নিশ। আমি একটু দেখি এটা রিসার্চটা কে করছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, দিস ইজ এ গুড নিশ। আমরা হচ্ছে এটা একটু দেখতে পারি আর কি। আমাদের পরের যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে যে আমরা এটাকে প্রথমে শর্ট লিস্টে রাখবো ফর শিওর। রাখার পরে আমরা দেখবো যে এইটার কিভাবে আমরা প্রোডাকশন করব, প্রোডাকশন কস্ট কিরকম আসতে পারে, এই জিনিসগুলো আমরা ফলো করবো এর পরে। বাট দিস, এটা হচ্ছে আমাদের শর্ট লিস্টে রাখার মতো একটা প্রোডাক্ট। ওকে, নাইস। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, ফ্লেয়ার ফ্লেমলেস এলইডি রোড ফ্লেয়ার্স। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস। এটা তো কোনো কিওয়ার্ডই না আমার মনে হচ্ছে। যেটা বলছিলাম সেটাই, এটা কোনো কিওয়ার্ডই হওয়ার কথা না। এনিওয়ে আমরা একটা অ্যামাজনে দেখি। দিস ইজ নট এ কিওয়ার্ড, দিস ইজ নট এ নিশ। এটা একটা র্যান্ডম একটা ওয়ার্ড আপনি কোথাও থেকে পিক করছেন, পিক করে আপনি দিচ্ছেন এখানে, যেটা দিয়ে আসলে কোনো কিছু বোঝা যাবে না। এনিওয়ে আমি আরেকটা ইয়া দেখি। European following product are ক্রাফট সিজার আমি একটু দেখতে চাই। ক্রাফট সিজার লেমন স্লাইসার বিক্রি করবেন 2023 সালে। বেস্ট অফ লাক বিক্রি ভাইয়া করেন। কিন্তু এই প্রোডাক্টটা আপনার আমি দেখছিলাম যে বিএসআর কম, আবার হচ্ছে আপনার ভাই রিভিউ বিএসআর কম। ইজ নট দ্য এন্ড গোল। বিএসআর ইজ নট দ্য এন্ড গোল। কিছু কিছু জায়গাতে এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম, আমি প্রোডাক্টের কিচ্ছু রিসার্চ করি নাই। হইতেই পারে আপনার কাছে মনে হতে পারে ভালো। অনেক সময় আমরা যে ভুলটা করি, এটা আপনাদের কারো দোষ আমি বলবো না, এটা হচ্ছে জিনিসটা এরকম যে আপনি 10 বছর ধরে যখন একটা বিজনেস করবেন, আপনি তখন বলতে পারবেন যে এই জিনিসটা কিরকম। আপনার সবকিছু দেখতে হবে না। ওকে, এবং অনেক সময় আমি যে জিনিসটা বলবো যে ভালো, এই জিনিসটা আপনার কাছে অনেক সময় খারাপও মনে হতে পারে যে ওকে এটা ভালো না। বাট ওই যে বললাম যে সব সময় র্যাঙ্ক রিভিউ এটা দেখেই হয় না। এটা একটা ক্রাইটেরিয়া, এটা একটা ফ্যাক্ট, এটা দিয়ে আপনি জাজ করবেন, সব ঠিক আছে। বাট কিছু কিছু ক্ষেত্রে 1% to 5 টাইমস, 1% to 5% টাইমসে যেটা হয় সেটা হচ্ছে এটা আপনাকে কনফিউজড করে ফেলে। আপনার মনে হইতে পারে যে খুব ভালো, কিন্তু বিষয় হচ্ছে আপনি তো জানেন না যে সে র্যাঙ্কটা যে তার ভালো বলতেছেন, সে যে প্রোডাক্টটা ক্যাম্পেইনে চালাচ্ছে না, বা সে অনেক ডিসকাউন্টে, ডিপ ডিসকাউন্টে প্রোডাক্টটা বিক্রি করতেছে না। ইউ ডোন্ট নো দ্যাট। ওকে, সো যার কারণে এটা অনেক সময় না কিছু কিছু ক্ষেত্রে দিস কুড বি কনফিউজিং।
বাট আমাকে জিজ্ঞাসা করলে আমি লেমন স্লাইসার 2023 সালে এসে বিক্রি করবো না, এটা 2015 সালের প্রোডাক্ট। নো ওয়ে, কোনো চান্স নাই। আর আপনি যে অ্যাক্রিলিক ম্যানুয়াল লেমন স্লাইস স্কুইজার যে লিখছেন না, এটা দিয়ে কিন্তু কেউ সার্চ করবে না। একটা প্রোডাক্ট বা একটা নিশ কিভাবে মানুষ সার্চ করে সেটা হলো যে আপনি অ্যামাজনে যে আপনি কি দিয়ে সার্চ করবেন, আপনার যদি লেমন স্লাইসার লাগে বা লেমন স্কুইজার লাগে, আপনি কি দিয়ে সার্চ করবেন? আপনি ডিরেক্টলি লিখবেন যে লেমন স্কুইজার, লেমন স্লাইসার। আপনি কি কখনো কখনো এইটা টাইপ করবেন যে অ্যাক্রিলিক ম্যানুয়াল লেমন স্লাইসার? একজন করবেন, আপনি না ভাইয়া। চ্যাট বক্সে টাইপ করেন, কেউ করবেন এটা দিয়ে সার্চ? না, করবেন না। সো এইখানে এসে আপনার কিছুটা কমন সেন্স কাজে লাগাইতে হবে। বিজনেস ইজ নট অলওয়েজ অ্যাবাউট ডেটা নাম্বার। ইয়েস, এটা একটা সিগনিফিকেন্ট পার্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মাথাটাকেও ইউজ করতে হবে যে আপনি একটা বায়ার কি দিয়ে সার্চ করবে। হইতে পারে দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, কিন্তু ওই জিনিসটা দিয়ে মানুষ কি সার্চ করবে? মানুষ সার্চ করবে না। ওকে, আমি কি জানি একটা খুঁজতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ক্রাফট সিজার। আবার হচ্ছে একজন একটা নিশ দিছে, লিপস ওয়াটারমেলন লিপ স্ক্রাব। এটার মানে কি? এটার মানে আপনি একটু এক্সপ্লেইন করেন। আপনি একটা নিশ বের করছেন, ইউ ডোন্ট নো হাউ টু অর্গানাইজ দ্য কিওয়ার্ডস। এইটা কোনো কিছু মিন করে না। লিপস ওয়াটারমেলন লিপ স্ক্রাব, এটা দিয়ে কি কেউ কিছু বুঝছেন? এখানে যে 40 জন মানুষ আছে, আপনারা কি কেউ কিছু বুঝতেছেন এটা দিয়ে কি বোঝায়? যদি কিছু বোঝায় তাহলে ঠিক আছে, কিন্তু না বুঝাইলে পারে দ্যাট ক্যানট বি আ নিশ, দ্যাট ক্যানট বি আ কিওয়ার্ড, বিকজ এটা দিয়ে মানুষ কিছু বুঝবে না। কেউ যদি না বুঝে, মানুষ রিসার্চ করবে কিভাবে? সো আমি আবার জায়গা থেকে সরে আসছি, আমি এটা একটু আগে কমপ্লিট করে ফেলি। ক্রাফট সিজার্স, এটা আমার কাছে মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং, যদিও সিজার এখন লঞ্চ করার প্রোডাক্ট না, এটা ওল্ড প্রোডাক্ট, কিন্তু ক্রাফট সিজারটা কি এটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, এটা হচ্ছে একটু নকশা করা আর কি, না রং করা, একটু ডিফারেন্ট ডিজাইন। এটা হচ্ছে ক্রাফট সিজার, নাকি এটা দিয়ে শুধু ক্রাফটের কাজই করে? দুটার মধ্যে একটা। ওকে, এগেইন দেখেন, যিনি আমাকে ক্রাফট সিজার দিছেন, এটার প্রথম ইয়ারটার রিভিউ হচ্ছে 2500, পরেরটা হচ্ছে 4043। হাউ দিস বিকাম আ গুড নিশ? দিস ইজ নট এ গুড নিশ। আবার দেখেন, এখানে 6টার প্যাক বিক্রি হচ্ছে, 6টা সিজার $7, আর এই ব্র্যান্ড $5, $5.5 একটা বিক্রি করতেছে। হ্যাঁ, আমি হইলে তো আমি এটা নিব, $6 6টা পাওয়া যায়, আমি এটা নিব, কারণ আমার একটা নষ্ট হইলে আরেকটা ইউজ করবো, একটা নষ্ট হলে আরেকটা ইউজ করবো। ও যতই আমাকে পরেরটা যতই বলুক আমার কোয়ালিটি খুব ভালো, এটা আপনার 5 বছর চলবে, আমার 5 বছর চলার দরকার নাই। আমার প্রত্যেকটা একটা পিসও যদি আমার 1 বছর করে চলে, আমার 5 বছর কিন্তু হয়ে গেল, রাইট? তারপরে এই তো, আর বলার কিছু নাই, এটা 12,000 রিভিউ আছে। হাউ কাম ইউ থিঙ্ক দিস ইজ এ গুড নিশ? যদিও এটা আমরা ভ্যালিডেশন শিখতেছি, বাট আমরা কিন্তু দেখেন, আমরা কিন্তু অলরেডি একটা প্রোডাক্টের ভ্যালিডেশন কমপ্লিট করে ফেলছি। আমরা প্রথম যেই নিশটা নিয়ে দেখছি আজকে, ইউকে তে যে দেখলাম নিশটা, দ্যাট ইজ এ ভেরি গুড নিশ। সো কেন ওইটা ভালো নিশ আর কেন এটা খারাপ নিশ, এই জিনিসটা যদি আপনি বোঝেন, তাহলে পারে ভ্যালিডেট করা উইল বি ভেরি ইজি ফর ইউ। ভাইয়া একটা কোয়েশ্চেন, এই জায়গায় আমি এই একটা জিনিস চেক করছিলাম যে নতুন যারা লঞ্চ করেছিল, হয়তো প্রোডাক্ট একটু ডিফারেন্সিয়েশন এনে ওদের হচ্ছে কি আপনার ছিল, আবার ডিমান্ডটা ছিল, ওদের বিএসআর এইগুলা, এই জিনিসটা আর কি আমার মাথায় একটু কাজ করেছিল, এই জন্য বিএসআর দেখে একটা প্রোডাক্টকে জাজ সবসময় করতে পারবেন না। কারণ হচ্ছে দেখেন, আমি মেনে নিলাম যে আপনি চিন্তা করছেন যে নতুন যারা আসছে তারা ভালো বিক্রি করছে, তাইলে আমার কথা হচ্ছে আপনি এখন নিজে বাইরের জায়গায় চলে যান। বাইরের জায়গায় যে আপনি বলেন এই যে প্রোডাক্টটা সিজার, প্রথম কথা হচ্ছে যে আপনি ক্রাফট সিজার দিয়ে হয়তো সার্চই করবেন না, প্রথম কথা, বাট স্টিল অনেকেই করবে, বিকজ সিজার তো হচ্ছে অনেক রকম আছে। কিচেনের জন্য সিজার আছে, তারপরে ক্রাফটের জন্য সিজার আছে, কাপড় কাটার জন্য সিজার আছে, অনেক সিজার থাকতে পারে। এখন আপনার সামনে যদি আমি প্রোডাক্টগুলো দেই, আপনি কোন প্রোডাক্টটা কিনবেন?
বলেন একটা প্রোডাক্টের রিভিউ হচ্ছে 5টা 10টা বা 100টা, ধরে নিলাম 200টা রিভিউ আপনার, আপনি অ্যাজ এ বায়ার আপনি কোনটা কিনবেন? 3300 রিভিউ আছে ওইটা কিনবেন না 6000টা কিনবেন? দেন ভাইয়া আমি রিভিউ আর প্রাইস দেখবো। রাইট, রিভিউ আর প্রাইস দেখবেন। এখন আমি কোনটা দেখবো? আমি হয়তো দেখবো যে এখানে আমি এখনই দেখলাম 57,000 একটা রিভিউ, একটা প্রোডাক্টের রিভিউ 57,000। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন 57,000 রিভিউ, এবং তার র্যাঙ্কস দেখেন, তার 58,000 রিভিউয়ের ভিতরে তার টোটাল র্যাঙ্ক হচ্ছে 4.8 আউট অফ 5। মানে তার সিজারের আপনি বুঝেন, আপনি মানে সবাই তার এক্সট্রিম কোয়ালিটি প্রোডাক্ট। এক্স্যাক্টলি, এক্সট্রিম মানে কি? এর উপরে ভালো প্রোডাক্ট হইতেই পারে না। সো কেন মানুষ এটা বাদ দিয়ে আপনারটা কিনবে? কেন কিনবে? গিভ মি আ রিজন। দেয়ার ইজ নো রিজন। দ্যাট ইজ ওয়াই দিস ক্যানট বি এ গুড নিশ। মানে এটা অলরেডি ডান, এই নিশ ডান। আপনি যদি ওই এই সেলারটা যদি আপনি হইতেন যে যার 57,000 রিভিউ আছে, দেন ইউ কুড বি এ মাল্টি-মিলিয়ন ডলার বিজনেসম্যান, রাইট? দ্যাট ইজ দ্য অপরচুনিটি অফ অ্যামাজন। যে এখন থেকে 5-7 বছর আগে যে এই নিশটা নিয়ে কাজ করছে, 5 বছর পরে সে শুধুমাত্র কেচি বিক্রি করে মনে করেন যে $1,000,000 দ্যাট ইজ দ্য বিউটি অফ অ্যামাজন বিজনেস। সো আপনি যদি মনে করেন যে আপনি আজকে লঞ্চ করে আগামী 3 সপ্তাহ পরে ইউ উইল মেক couple thousand $, আপনি কয়েক লাখ টাকা ইনকাম করে ফেলবেন, দ্যাট ইজ এ রং মেন্টাল সেট আপ। এই দেখেন শুরু করছে কবে? আমার মনে হয় 2014 সালের দিকে শুরু করছে, 14-15 বা আর একটু আগে হইতে পারে। বাট ও মাই গড, আমি পর্যন্ত ভুল ছিলাম 2018 সালে, 4 বছর পরে সি ওয়াচকে কোথায়? এইভাবে ফোকাস করেন যে এখন থেকে 2 বছর 3 বছর 4 বছর পর আপনি কই থাকবেন। এরকম চিন্তা করেন না কখনো যে এটা আমি ইন জেনারেল সবাইকে বলতেছি। আমি একটা জিনিস দেখলাম যে অনেকের মেন্টাল সেটআপটা এরকম, দে থিঙ্ক যে তারা 2-3 মাস বা 5 মাস 6 মাসের ভিতরেই দে ওয়ান্ট টু বি সাকসেসফুল। ট্রাস্ট মি, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। ইফ ইউ হ্যাভ দ্যাট ইন্টেনশন, দিস বিজনেস মডেল ইজ নট সুইটেবল ফর ইউ। ইফ ইউ নিড ডে টু ডে মানি, আপনার যদি মনে হয় যে 6 মাসের মধ্যে আপনি শিখে যাবেন, প্রত্যেক মাসে 1 লাখ টাকা প্রফিট হবে, ওইখান থেকে আপনি 50,000 টাকা আপনার নিজের কাজে ইউজ করবেন, আরো 50,000 টাকা দিয়ে আপনি বিজনেস কন্টিনিউ করবেন, নো, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। মানে এভাবে, দিস ইজ দ্য রং মেন্টাল সেটআপ। আপনার প্রথম দিকে বিজনেস থেকে কোনো টাকা তুলতে পারবেন না। মোস্ট অফ দ্য কেসে যেটা হবে সেটা হচ্ছে ইউ উইল অলওয়েজ বি ইন ব্রেক ইভেন। স্ট্রাগল করতে করতে কয়েক বছর পরে যে যখন আপনার লিস্টিংটা এই জায়গায় যাবে, দেন only then you will be successful. এবং এরকম লিস্টিং, এরকম ব্র্যান্ড অ্যামাজনের হাজার হাজার আছে, হাজার হাজার এক্সাম্পল আছে। বাট ফেল করে কারা? যারা ওই শর্ট টার্মটা চিন্তা করে যে 6 মাস 8 মাস 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর, ওকে তার মধ্যে যদি কাজ না করে, ওকে অ্যামাজন মাফ চাই, অ্যামাজনের বিজনেস আমার দ্বারা হবে না, অ্যামাজনের বিজনেস হয় না, এইগুলো বলে দে জাস্ট কুইট। নো, দ্যাটস নট দ্যাট। ভালো করতে হইলে আপনাকে লেগে থাকতে হবে, এরকম একটা ব্র্যান্ড বানাইতে হবে। ওকে, সো আমরা আরেকটা নিশ দেখি। ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ, এইখানে যদি কোশ্চেন করেন। হ্যাঁ ভাইয়া, এইখানে যদি নিউ কামার এসে থাকে এবং তারও বিজনেস যদি প্রফিটেবল, মানে সেও যদি ভালো সেল করতে থাকে সেম প্রোডাক্টে কিংবা অন্য কোনো প্রোডাক্টে, ধরেন একটা এস্টাবলিশ আছে, নিউ কামাররা আসলো, তারাও ভালো সেল, তাহলে সেই ক্ষেত্রে কি করাটা ওয়াইজ হবে নাকি? অবশ্যই করাটা ওয়াইজ হবে, কিন্তু নিউ কামাররা ভালো করতেছে এইটার এক্সাক্ট ডেটা আপনি কোথায় পাবেন? আচ্ছা ভাই, এটা যদি লাইক আমার যদি হিলিয়াম 10 থাকে, সাপোজ আমি মানে বলার জন্য বলছি, হিলিয়াম 10 ইজ এ বুলশিট ক্র্যাপ। কিংবা অন্য কোনো একটা ইয়া থাকলো, ওটা থেকে যদি আমি দেখতে আপনি পারি, যদি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে নতুন সেলাররা কোনো ম্যানিপুলেশন ছাড়া এই সেলগুলো পাচ্ছে, দেন দিস ইজ এ গো, আদারওয়াইজ ইটস আ নো গো। মানে আমার যে স্পেসিফিক এই প্রোডাক্টের কথাই তা বলছি তা না, মানে এরকম সিচুয়েশন হলে আসলে কি করব? আমিও এক্স্যাক্টলি প্রোডাক্টের কথা বলতেছি না, আমিও বলতেছি মানে মানুষ ভুলটা করে কোথায় জানেন? এই যে যারা নতুন নামতেছে এরা কি করে, দে হ্যাভ আ লট অফ মানি। যদি কেউ এই নিশে এখন নামতে চায়, দ্যাট মিনস তার অনেক টাকা আছে। আমি কিন্তু প্রথম দিনে একটা কথা বলছিলাম যে এইটাতে ভালো করা যাবে না, কম্পিটিটিভ নিশে, এরকম না, ভালো করা যাবে ইফ ইউ হ্যাভ
লট অফ মানি, ইউ হ্যাভ টু বার্ন মানি, রাইট? এমন ওরা যে এখন যারা লঞ্চ করবে এটাতে তারা তাদের মধ্যে দুই রকম মানুষ আছে, ক্যাটাগরি আছে এদের। একটা ক্যাটাগরি হচ্ছে যাদের অনেক টাকা আছে, যারা টাকা বার্ন করবে আগামী 2 বছর বা 3 বছর করে এইরকম জায়গাতে আসতে চায়, তারা একটা শ্রেণী। তারা কি করতেছে, তারা টাকা দিয়ে অ্যাডভার্টাইজিং চালাচ্ছে, তার প্রফিট হোক লস হোক, হি ইজ রানিং অ্যাড, চালাইতেই আছে, তার র্যাঙ্কিং সে ইমপ্রুভ করতেই আছে এভরিডে, মানে সে টাকা বার্ন করতেছে অ্যাডের পিছনে, বিজনেসের পিছনে। সো টাকা যখন সে বার্ন করতেছে, তার র্যাঙ্ক তো অলওয়েজ ভালো থাকবে। এবং আপনি যখন দেখবেন, তখন কি দেখবেন যে তার র্যাঙ্কটা ভালো, সে ভালো সেল করতেছে। ওকে, গট ইট। কিন্তু ঘটনা কি আসলে সেটা? না, সে তো টাকা দিয়ে আসলে সেলটা তার ধরে রাখছে, এক্স্যাক্টলি, প্রমোশনস সবকিছু দিয়ে। আর একটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে এই ডেটাগুলো দেখে কনফিউজড হয়, হিলিয়াম 10 মিলিয়াম 10 এগুলো দেখার পরে তারা মনে করে যে ওকে দিস ইজ এ গুড প্রোডাক্ট, সবাই ভালো সেল পাচ্ছে, তারপরে তারাও লঞ্চ করে। তারা লঞ্চ করার পরে কি হয়, তারা ধরা খায়। না মানে ভাই, ওই যে আপনি তো বলছিলেন যে আমরা যখন ভ্যালিডেশনে যাব তখন হয়তো কোনো একটা ইয়ার সাপোর্ট নিয়ে জিনিসটা আমরা আসলে দেখবো, ওইটা আসলে আমরা দেখবো, কিন্তু ওইটা যে অলওয়েজ ট্রু, কারেক্ট। অলওয়েজ ট্রু, নট লাইক দ্যাট। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। রাইট, এটা হচ্ছে আপনাকে সময় নিয়ে দেখতে হবে। মানে ওই যে বললাম যে এটা আসলে ইটস নট লাইক ম্যাথমেটিক্স, যে আপনি একটা ফর্মুলা দিলেন, দেওয়ার পরে এন্টার চাপ দিলেন, একটা রেজাল্ট চলে আসলো। নট লাইক দ্যাট। এটা হচ্ছে অনেক ব্যাক এন্ড ফোর্থ, অনেক কনফিউজিং একটা বিষয়, যে বিষয়টাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। সো সিম্পলিফাই করতে যে আমরা অনেক সময় ডেটার উপরে ডিপেন্ডেন্ট হই, অনেক সময় আমরা নিজেদের মাথাটা ইউজ করি, অনেক সময় একটু স্টাডি করি, ভ্যালিডেট করার ট্রাই করি। দ্যাটস আ প্রসেস, দ্যাটস আ ওয়ে। কিন্তু এই বিষয়টা যে ভাইয়া কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ, আমাকে দুইটাই নিতে হবে, আমলই নিতে হবে। মানে জাস্ট কোয়ান্টিটিভের উপরে যদি আমি রিলাই করি, তাহলে আমি কোয়ালিটেটিভ চিন্তা করলাম না। সো এখানে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টস, নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টস দুইটাই আমাকে মানে কনসিডারেশনে নিতে হবে, দেন হয়তো একটা রেজাল্ট আসা যাবে। ডেফিনেটলি 100%। তারপর দেখেন আরেকটা আমাকে আছে, ডিরেক্টলি ইনবক্সে দিচ্ছেন যে ইনবক্সে আমাকে পার্সোনালি কেন দিচ্ছেন এই প্রোডাক্টগুলো, নিশগুলো? মানে আমি কি এটা দেখাবো, নাকি আপনি চাচ্ছেন যে এটা আমি নিজে শুধু দেখি? ওকে, এনিওয়ে, আমি এখানে একজন দিচ্ছে আমাকে কিছু দিচ্ছে, আমি বলি আপনাকে। এয়ারট্যাগ বাইক মাউন্ট, এয়ারট্যাগ বাইক মাউন্ট, মানে এটা প্রথমত এটা কিওয়ার্ড হয় নাই। হ্যাঁ ভাই, এটা জিপিএস হাইডার আর কি, আমি স্ল্যাশ দিয়ে দিছি। আচ্ছা, জিপিএস হাইডার, এটা কি আসলে আপনি হ্যাঁ এয়ারট্যাগ বাইক মাউন্ট দিয়ে দিলে আর কি একদম ডাইরেক্ট আসবে, এর জন্য এটা দিছি। এয়ারট্যাগ বাইক মাউন্ট, এটা তো কোনো ওয়ার্ড না। মানে এটা 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 আসলে কি, আমি আর কোনো কিওয়ার্ড ওখানে পাই না টু বি অনেস্ট। আর জিপিএস হাইডার দিয়ে সার্চ দিলে এটাই আসতেছে। সো জিপিএস হাইডার ইজ দ্য কিওয়ার্ড আমি চুজ করছি। আচ্ছা, আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই যে কিভাবে হাউ টু ফাইন্ড দ্য প্রাইমারি কিওয়ার্ড। ওকে, এটা আমাদের যদিও আজকে টপিকেরও পার্ট। ধরেন যে আপনি একটা ভালো লিস্টিং এ যাবেন, ভালো লিস্টিংটাতে গেলেন, এটা আমি ধরে নিলাম যে 545টা রিভিউ আছে, হ্যাঁ, ওর ছবি টবি সব সুন্দর, হ্যাঁ, ও এ ক্যাটাগরি ইবিসি আছে, খুব ভালো আছে। সো এখান থেকে আমরা বের করি, এই যে মাউন্ট ফর এয়ারট্যাগ ইজ এ কিওয়ার্ড। মাউন্ট ফর এয়ারট্যাগ ইজ এ কিওয়ার্ড। তারপরে অ্যালুমিনিয়াম হোল্ডার হাইটস, অ্যালুমিনিয়াম হোল্ডার হাইটস, এটা একটা কিওয়ার্ড। এয়ার ট্যাগ আন্ডার বাইসাইকেল, বটল কেজ, বাইক জিপিএস ট্র্যাকার। ও 1000টা কিওয়ার্ড জাস্ট এখানে স্টাফিং করছে। ওকে, এই জন্য আপনি কনফিউজড হয়ে গেছেন। হ্যাঁ ভাই, আমি কনফিউজড হয়ে গেছি আসলে কি হবে। হ্যাঁ, মানে হচ্ছে যে এটার কাজ হচ্ছে যে জিপিএস ট্র্যাকারটাকে লুকায় রাখার জন্য ওরা একটা
জিনিস বের করছে, প্রোডাক্ট বের হ্যাঁ করছে, সেটা দিয়ে রাইট আপনি লুকা রাখতে পারবেন। সেটা হইতে হ্যাঁ পারে আপনার ওই যে কি জানি বেল আছে না, সাইকেলের বাইসাইকেলের বেলের নিচে, রাইট, আমি এটাই বেলের বলতে নিচে। চাচ্ছি। So, ওই রকম জিনিস, মানে হ্যাঁ একটার কেজ, যেই কেজটা দিয়ে ওই আপনি ওই এয়ার ট্যাগটাকে আপনি লুকায় রাখতে পারবেন। হ্যাঁ, সো ওইটা হচ্ছে এই প্রোডাক্ট। সো এটার জন্য কিওয়ার্ড কি হইতে পারে? প্রথমে আমি যেটা বললাম মাউন্ট ফর এয়ার ট্যাগ, দেখি এটা আসে কিনা, এটা দিয়ে আমরা কি পাই। মাউন্ট, আমি কিন্তু নিজেও শিওর না। ভাইয়া বাইক মাউন্ট ইউজ করতে হবে। হ্যাঁ বাইক মাউন্ট ইউজ করতে হবে ভাইয়া, এটাই সমস্যা। আমি এর জন্যই বাইক এয়ার কারণ ট্যাগ যারা বাইক বাইক মাউন্ট দিছি। চালায়, যারা হচ্ছে বাইকটা চালায় ওরাই আর কি এটা ইউজ করে। এই যে আমি যে পাবেন না অনেকে ভাইয়া সাইক্লিং করে। মাউন্ট ফর এয়ার ট্যাগ, এই যে আসছে, মাউন্ট ফর এয়ার ট্যাগ, এই যে ওই প্রোডাক্টই তো আসছে। তারপরে একটা আসছে ওইটা, হ্যাঁ একটাই আসছে। একটা আসছে, তার মানে আমরা এখনো পাইনি। এই যে আরেকটা আসছে, এয়ার ট্যাগ বাইক মাউন্ট মাউন্ট, হিডেন। কনফিউজিং, মানুষজন কি কনফিউজিং রাইট ভাই। এয়ারটেক কভার করা যায় না, এয়ারটেক কভার ফর বাইসাইকেল এরকম এটা তো অ্যাকচুয়ালি কাভার না, এটা হচ্ছে একটা হাইড করার জিনিস। হাইডার, হ্যাঁ রাইট। হ্যাঁ, সো দিস ইজ ডিফিকাল্ট। আচ্ছা, আমরা দেখি ওয়াটারপ্রুফ অ্যালয় হোল্ডার হাইড, এটা তো কোনো কিওয়ার্ডই না। অ্যালয় হোল্ডার হাইডস, হোয়াট ইজ দিস? এটাও কিওয়ার্ড না, হ্যাঁ রাইট। আমি ভুলে যাবো কেমনে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ওকে, এয়ার ট্যাগ বাইক মাউন্ট, এয়ার ট্যাগ একদম প্রোডাক্ট ডেসক্রিপশনের উপরে ভাইয়া 2-3টার মতো প্রাইমারি কিওয়ার্ড দেওয়া থাকে, ওখানেও এটাই দেওয়া আছে, এয়ার ট্যাগ বাইক মাউন্ট। তার মানে ওরা এটাকে বানাই ফেলছে এই জিনিসটা এইভাবে যে হ্যাঁ এটা ভাইয়া ট্যাগ বাইক মাউন্ট, মানে এটা কোনো Right. মেক সেন্স না করলেও দিস ইজ দ্য কিওয়ার্ড। দিস ইজ দ্য কিওয়ার্ড। আমি মানে আমার চিন্তায় আসতেছে যে জিপিএস লুকাবো, এর জন্য এটা কি খোঁজা লাগবে এখন। মানে আমি অনেক জিপিএস হাইডার দিলে এরকম 2-3টা প্রোডাক্ট আসে, মানে এর মধ্যে যে সুপ মেগা এই প্রোডাক্টটার রিভিউ বেশ ভালো, তো দেখতেছি যে একচ্ছত্র সেল হচ্ছে, আর এরকম কম্পিটিটর নাই আর কি, এর জন্য ভাই আমি এটা দিছি আর কি। ওকে, আচ্ছা ভাইয়া, এয়ার ট্যাগ হাইডার দিয়ে কি দেওয়া যেত একবার দেখতেন আমি কিনা? ট্রাই করছি, হয় নাই। সব কিওয়ার্ড দিয়ে আমি দেখলাম। আমি এটার পিছনে প্রায় 1 রাত ব্যয় করছি, কি করে পাই নাই। না, এটা হচ্ছে যে এই এখানে বুঝতে হবে এই নিশটা কি। এই নিশটা হচ্ছে শুধুমাত্র সাইকেলদের জন্য। হ্যাঁ এমনি সাইকেলের জন্য আরো আছে, এইগুলা হচ্ছে অন্য যে কোনো জায়গায় হইতে পারে। এগুলা হচ্ছে যে গাড়ি চালায় সেও তো ব্যবহার করতে পারে, কারণ এটা তো লিটারালি ট্র্যাক করার জন্য আর কি ইউজ করা হচ্ছে। এটা না, কারোর গাড়ির ব্যাগে রাখতে জিপিএসটা পারে। গাড়ির জিপিএসটা আসলে ইউ ডোন্ট নিড টু হাইড উইথ এনি ডিভাইস। হ্যাঁ, আপনার অনেক জায়গা আছে গাড়ির জিপিএস লুকানোর মতো, তো গাড়িতে বেশি একটা কাভার আপ করার জন্য, জিপিএস কাভার আপ করার জন্য ওইরকম হয় না, হয় একদম সবাই উপরে রাখে, আর নাহলে ইঞ্জিনের একটা ফাঁকে ফুকরে রাখে। আমারটাও ইঞ্জিনের ফাঁকে, আমারটা দেখা যায় না, আমার গাড়িতেও এরকম মানে কোনো কাভার ইউজ করে না, জাস্ট আমি জিপিএসটার উপরে একটু কস্টেপ মেরে দিছি যাতে কালি না লাগে, জাস্ট দ্যাটস ইট। কিন্তু এরকম মানে জিপিএস লুকানোর জন্য এটা স্পেশালি বাইকে, সামটাইমস ক্যামেরাতে এরকম জায়গায় ইউজ করা হয়, এছাড়া আমি মানে দেখি নাই আমার যতটুকু। ভাইয়া বাইরের হিসাব ভিন্ন, তো তো ওইখানে অনেকে হচ্ছে গিয়ে আপনার কিরিং এর সাথেও বা হচ্ছে গিয়ে আপনার ধরেন গাড়ির যে ইটা আছে আপনার, ও যেটা চাবি, ওপেন করে চাবি, ওইটার হ্যাঁ সাথেও দেখা যাচ্ছে অনেকে এই ট্যাগটা হচ্ছে কি আপনার ইউজ করে। কারণ হয় কি অনেক হ্যাঁ, সময় যে কোথায় রেখেছে এটা খুঁজে পাচ্ছে না, তখন যাতে সে ট্র্যাক করতে পারে। এই জিনিসটারই আসান ভাইয়া ইউকে মার্কেট খুব জমজমাট, কারণ ইউকে তে আই থিঙ্ক সাইক্লিং বেশি হয়, তো ইউকের মার্কেটটা দেখলাম এই জিনিসটা প্রচুর প্রচুর ডিমান্ড আছে, এটা প্রচুর সেল হইতেছে অলরেডি, ডিমান্ডও আছে ভালো ইউকে তে ইউরোপে অনেক। আর কি বাইকিংটা বেশি হয় মোটামুটি ফুল ইউরোপেই। এই ওয়ালেটটা কিন্তু নাইস, it has a lot of good features. আচ্ছা, ওয়ালেট কথা যেহেতু বলছেন, বাংলাদেশে তো ধরেন ভালো ওয়ালেট তৈরি হচ্ছে, তো বাংলাদেশে ওয়ালেটের কোয়ালিটি আছে, ডিজাইন নাই, এটা হচ্ছে চ্যালেঞ্জ। ডিজাইন গুলা করতে পারে না, মানে ডিজাইন তো আপনার যেমন ধরেন আমার টিম্বারল্যান্ডের কথা যদি ধরি, ওদের ডিজাইন কপি করা যায় না।
বা অন্য কারো ডিজাইন যদি প্যাটার্ন করা থাকে সেটা কপি করা যায় না। এটা তো চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। এই জন্যই হচ্ছে যে ওরা ডিজাইন প্যাটার্ন করে ফেলে, আর ওইখানেই চ্যালেঞ্জটা আমরা ফেস করি। তো ভাইয়া তারপরে আমি আরেকটা দিছি হচ্ছে আহ, বলেন। এই যে লেদার ফোন কেস, এটা পরে মানে আমি আরেকটা দিছি হচ্ছে টুল অর্গানাইজার। হ্যাঁ, এখন Tool এটার organizer? টুল অর্গানাইজার, কি টুল tool অর্গানাইজার এনি কাইন্ড অফ টুল। ওকে, এখানে দেখি টুল অর্গানাইজার। হ্যাঁ মানে ছোট ছোট টু হ্যান্ড টুল আর কি। টুল অর্গানাইজার বলতে এই যে এরকম বক্স আর নিচে আরেকটা আছে, হ্যাঁ বক্স টাইপের আর কি, 32 পিসের একটা বক্সের সেট আছে টুল। এগুলো এই অনেক যে বড় হবে না প্রোডাক্ট গুলো? এগুলো তো হ্যাঁ হ্যাঁ ডিফিকাল্ট। এইটার হচ্ছে আপনার ভাইয়া মানে ডাইমেনশন অত বড় না, প্রত্যেকটা বক্সে একটা লিমিট আছে, বাট ওয়েটটা যদি 32 পিসেস হয় তাহলে ওয়েটটা হচ্ছে 3.34 পাউন্ড। সো এখানে কি এরকম করা যায় না যে আমরা বক্সের কোয়ান্টিটি কমায় দিয়ে এবং প্রাইসও কমায় দিয়ে জিনিসটা পাবলিশ লঞ্চ করা যায় না? মানে এরকম কি পসিবল? কারণ ডেফিনেটলি এটারও যায়, রিভিউ আছে। ডেফিনেটলি যায়, কিন্তু আমি তো দেখতেছি যে এটাতে যে পরিমাণ বড় বড় কম্পিটিটর আছে, হ্যাঁ কম্পিটিটর আছে ভাইয়া, বাট আপনি দেখেন 20,000। ক্যারিয়েবল এই জিনিসটা হয় কি বেশিরভাগ ওয়ার্কশপে ইউজ হয়, ওয়ার্কশপে ইউজ হওয়ার জন্য এরকম ক্যারিয়েবল ব্যাগ যেগুলো আছে এখানে সবগুলাই দেখেন যে বেশিরভাগ ক্যারিয়েবল, নাইলে স্ট্যান্ড যে ঝুলায় রাখার জন্য এরকম কিছু আছে, সবগুলাই বক্স টাইপের জিনিস খুব কম আছে। এই যে এরকম মানে এরকম আলাদা বক্স, আলাদা বক্স। এটা হ্যাঁ বক্স, এটা এই যে মাত্র একটা ব্রিফ কেস টাইপ দেখলেন, এই যে ডান পাশে একটা যে ঝুলে আছে, না না এটা না এটা না এটা না, উপরে চলে গেছে আই থিংক, উপরে চলে 32 পিসেস একটা ছিল, এই যে আপনার বাম পাশে ছিল। হ্যাঁ উপরে উপরে আরো উপরে ভাইয়া। এইটা না না এটাও না, না উপরে না, তাহলে নিচে চলে গেছে, নিচে চলে গেছে মনে হয়। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বাম পাশে, হ্যাঁ এইটা 32 পিসেস। ও আচ্ছা, আপনি বলতেছেন এইটা? না 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 চলে গেল তো ভাইয়া, এটা না, উপরে উপরে গেছে মনে হয়। 32 পিস ছিল মাত্রই তো দেখলাম, এইটার উপরেই ভাই, এই যে একটার উপরেই। থ্যাংকস। কি হলো, ওই হারায় গেল, মাত্র দেখলাম। এই যে নাকি 32 পিস তো মাত্র এই যে বাম পাশে একদম কর্নারটাতেই দেখলাম। এই যে এই যে এই যে নিচেরটা, এইটা এটা নিচেরটা ভাইয়া, এটার নিচেরটা, এইটা এটা এইরকমই ছবিটা, কিন্তু 32 পিসেস এটা না তো। হ্যাঁ এরকমই নিচটা। 32 পিস, হ্যাঁ 40 এর মধ্যে হ্যাঁ ডিফারেন্স, পিস তো পিস। না পিস টু পিস এটাই এইটাই এইটাই নিচ এটাই। হ্যাঁ এটাই ছিল টুল বক্স অর্গানাইজার, অর্গানাইজার। providers, tool box storage tray kits, ট্রে the ডিভাইডার্স আর কি। more close to this niche, হ্যাঁ হ্যাঁ যে টুল বক্স স্টোরেজ ট্রে। বেশিরভাগ ওয়ার্কশপে এই জিনিসগুলো থাকে। ওকে, এবার আসছে লিস্টটা আপনার। না এই 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 যে 40 প্যাক, 30 প্যাক। হ্যাঁ হ্যাঁ এরকমই ছিল, এটাই 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 না মানে এরকমই ছিল, ছবিগুলোও এরকমই। হ্যাঁ বক্স স্টোরেজ ট্রে, হ্যাঁ ট্রে, ওকে। এবং this niche is not saturated. না নট স্যাচুরেটেড। ডিমান্ডও দেখেন যে গুগল ট্রেন্ডে আই থিংক ইয়াটা ভালো আছে, ট্রেন্ডটা মানে আপও করে না ডাউনও করে না, দ্যাট মিনস ইটস এ কাইন্ড অফ আ নিড, এটা লাগে এরকম। UK তে আসতেছে না, ইউনাইটেড স্টেটস। ও এরকম দিচ্ছে না, আমি ওয়ার্ল্ড ওয়াইড দিছিলাম তাই এরকম আসছিল। ওয়ার্ল্ড ওয়াইড দিলে তো হবে না। মানে ওয়ার্ল্ড ওয়াইড দিলে ভাই আর কি বোঝা যায় যে, আমার কাছে মনে হয়েছে যে কোথায় কিরকম ডিমান্ড আছে এরকম। ওয়ার্ল্ড ওয়াইড টুল বক্স অর্গানাইজার, টুল অর্গানাইজার বক্স দেন তাহলে আসবে।
টুল, এটা তো টুল অর্গানাইজার বক্স না, এটা ট্রে। বাট আমি যেটা দেখছিলাম ভাই ওই যে আপনার মনে 32 হয় যে পিসেস। ইয়ার সিলেক্ট করা আছে 2008 সালের মনে হয় এইদিকে ফিল্টারটা। না না, ফিল্টার 2008 থেকে উপরের দিকে করা। টুল অর্গানাইজার ট্রে। না এটা তো দেখতেছি আমি 22 ফেব্রুয়ারি থেকে এই যে আগস্ট টুল পর্যন্ত অর্গানাইজার বিক্রি হয়নি। বিক্রি হয় নাই, ট্রে মানে আর বিক্রি হয়নি এর বক্সের রং, ভিতরে। মানুষ খুব একটা সার্চ করে নাই। এটা এটা এই হ্যাঁ সময় কি, এটা কি করোনা ছিল না? করোনা তো ছিল না না, তাহলে কিছু ঠাস একটা হয়েছে। করে নেমে গেছে, আমি কিছু একটা হয়েছে আর কি। আমি একটু কনফিউজ। সো এই কনফিউজড নিশ হইলে পরে এটা না নামাই বেটার। আচ্ছা ওকে, সো ওকে, আমরা মনে হয় যে এটা নিয়ে আমরা আর একটা জিনিস মনে হয় ভাইয়া, সাইজ ওয়েটও মনে হয় একটা ফ্যাক্টর থাকবে, মানে সাইজ সাইজটা ঠিক একটু আছে বড়। বাট হাইট ওয়েটটা ওয়েট একটু ফ্যাক্টর বেশি। থাকে, ডেফিনেটলি থাকে, কিন্তু বিষয় হচ্ছে আমি যেটা প্রথমে আজকের ক্লাসে বললাম যে যদি এরকম হয় যে আপনি পারতেছেন করতে জিনিসটা, গো ফর ইট। হুম ওকে, সো অনেকে হচ্ছে যে মানে আমরা বলি যে লাইট ওয়েট প্রোডাক্ট বিক্রি করতে, এই জন্য কি সোফা, টেবিল, চেয়ার এগুলো বিক্রি হয় না? না হয়তো হুম বিক্রি তো হয়। সেটাই। সো যা, কিন্তু সবার জন্য এটা না, এটাও বুঝতে হবে যে সব জিনিস সবার জন্য না। সো এটা আর কি। বাট যাই হোক, আমরা যেটা জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আজকে, সেটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ফাইন্ড অর রিসার্চ দ্য কম্পিটিটর অফ এ নিশ। প্রবলেম হয়ে গেছে আজকে যে আমরা প্রথম যেই নিশটা দেখছি ওটাই ভালো ছিল। শুরুতে যদি এগুলা কঠিন জিনিসগুলো দেখানোর পরে আমরা একটা ভালো দেখতাম, তাহলে কি হইতো যে আমরা আসলে বুঝতাম যে ওকে এটা ভালো এটা খারাপ। এখন হচ্ছে যে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে ওকে ওইটা ভালো, বাকিগুলা খারাপ। সো নিশটা, একটা নিশকে কখন আমরা ভালো বলবো বা একটা প্রোডাক্টকে কখন ভালো বলবো কখন খারাপ বলবো, এটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। যেমন আমরা আজকে যতগুলো এক্সাম্পল দেখলাম, প্রথম এক্সাম্পলটা দেখেন যে আমরা প্রথম স্টেপটা দেখেন। প্রথম স্টেপে আমরা কি করলাম? প্রথম স্টেপে আমরা রাইট কিওয়ার্ডটা খুঁজে বের করলাম, প্রাইমারি কিওয়ার্ডটা আমি খুঁজে বের করলাম। খুঁজে বের করার পরে ওই প্রাইমারি কিওয়ার্ড দিয়ে যতগুলো প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টগুলো আমি যতগুলো প্রোডাক্ট আসে ওরা তো আমার কম্পিটিটর, রাইট? সো এই কম্পিটিটর গুলো আমি অ্যানালাইসিস করা শুরু করলাম। আমি দেখলাম যে রিভিউ কত, ওই রিভিউটা আমি ফাইট করতে পারবো কিনা, র্যাঙ্ক কত, সেল করতে পারবো কিনা এটা দেখার জন্য, ডোমিনেটর আছে কিনা, ওজন বা ডাইমেনশন, এই সবগুলো জিনিস আমরা দেখলাম। দেখার পরে আমরা একটা ডিসিশনে আসলাম যে ওকে, এটা একটা ভালো নিশ অথবা এটা একটা খারাপ নিশ, রাইট? এখন আপনারা যখন অনেকগুলো নিশ আজকে এখানে প্রোভাইড করছে, সো এই নিশগুলা আপনারা বের করছেন, আপনারা এই নিশগুলো এখন ভ্যালিডেট করতে পারবেন বা পারবেন না? একটু চ্যাট বক্সে বলেন আমাকে। মানে আপনারা তো দেখলেন কোনটা ভালো এবং কোনটা খারাপ, কিভাবে ভালো বের করি, কিভাবে আমরা খারাপ বের করি, এখন আপনারা নিজেরা পারবেন কি পারবেন না? তিনজন পারবে, তার মানে হচ্ছে যে বাকি 35 জন পারবে না। ওকে ওকে, আমার মনে হয় যে হ্যাঁ সবাই পারবে। থ্যাংক ইউ। সো এটা আর কি, দিস ইজ হাউ উই কি বলবো ভ্যালিডেট, মানে প্রাইমারি ভ্যালিডেশন। এটা এটা এখনো ফাইনাল ভ্যালিডেশন না। এটা হচ্ছে বোঝা। ধরেন যে আপনি একটা র্যান্ডম নিশ বের করলেন, নিশ বের করে আপনি চিন্তা করতেছেন যে ওকে আমি একটা নিশ পাইছি, এখানে প্রোডাক্ট বিক্রি করা যায় কি না, ওইটা বোঝার জন্য দিস ওয়াজ দ্য স্টেপস। প্রথম স্টেপ কি, আমাকে দেখতে হবে যে ওর যেই ইয়াগুলো আছে, কম্পিটিটর গুলো আছে, কম্পিটিটর গুলার নাম্বার অফ রিভিউজ কতগুলা, 200, 300, 500, 800, ঠিক আছে, সমস্যা নাই। প্রথম 10টা বা 15টা কম্পিটিটর সবাই সেল পাচ্ছে কিনা, তারপরে ওদের বিএসআর গুলা কেমন, সবাই সেল পাচ্ছে তার মানে কি সবার বিএসআর ভালো হবে, প্রোডাক্টটা লাইট ওয়েট কিনা, প্রোডাক্টটা খুব ইজিলি প্রাইভেট লেভেল করা যাবে কিনা। যেমন একটা প্রোডাক্ট আমরা দেখছিলাম যে ব্লুটুথ কিছু একটা ছিল, সো ওইটা খুব ইজিলি আমরা কিছু করতে পারবো না, যার কারণে
ওইটা নিয়ে আমরা কাজ করব না। সো এইটা। তারপর হচ্ছে প্রাইস স্যাচুরেশন। আমরা এখানে একটা নিশে দেখলাম, এখানে প্রাইস স্যাচুরেশনটা খুব প্রকট ভাবে দেখা গেছে। একটা সিজারের প্রাইস হচ্ছে আপনার $6, আবার একই সাথে 5টা সিজারের দাম দেখলাম আমরা $6। সো দ্যাট ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ আ প্রাইস স্যাচুরেশন। প্রাইস স্যাচুরেশন, রাইট। ডিমান্ড, তারপর হচ্ছে ডোমিনেটর। ডোমিনেটরও আমরা দেখছি, একটা প্রোডাক্টের রিভিউ হচ্ছে 58,000 বা 59,000, রাইট? সো ও নর্মালি ওই নিশটাকে ডোমিনেট করে। অন্য সেলারও সেল হয়তো পাচ্ছে, কিন্তু একটা ডোমিনেটর থাকাটা খুব ঝামেলা। কারণ হচ্ছে যে আপনি এখন একটা টিভি চাইলেই বানায় বিক্রি করতে পারবেন না। একটা টিভি যদি নতুন একটা কোম্পানি টিভি বানাইতে চায়, তাকে অনেক কিছু চিন্তা করে মার্কেটে আসতে হবে, অনেক কিছু, মানে সে চাইলেই পারবে না এবং মানুষ কিনবেও না। সো এটাই আর কি, যে ডোমিনেটর যে মার্কেট আছে সেই মার্কেটে না যাওয়াই ভালো। আবার একই সাথে দেখেন, আমরা একটা ভালো নিশও দেখলাম, যে যেই নিশগুলা ইউএসএ তে হয়তো খারাপ, ইউকে তে হয়তো ভালো হইতে পারে। ওকে, সো আপনি খুব ফাইট করতেছেন ইউএসএ তে প্রোডাক্ট বের করার জন্য, আপনি হাঁপায় যাবেন, দেন হচ্ছে গো টু ইউকে এন্ড সি ইফ দেয়ার ইজ এন অপরচুনিটি, যে ওইখানে ইয়ে আছে কিনা। শুরুতেই যদি ইউকে তে রিসার্চ করেন, ভালো হবে না আপনার আউটকামটা। ওকে, রাইট রাইট। ভাইয়া একটা কথা ছিল, একটা কথা হচ্ছে যে একটা নিশ মনে করেন যে আমার 1-1.5 হাজার রিভিউ আছে, বাকি আরো 5-6 জন সেলার আছে ওইখানে সেম প্ল্যাটফর্ম। তো এখন যদি এখানে ওই একজনেরই 1.5 হাজার রিভিউ থাকে, বাকি মনে করেন কারো 15, কারো 50, কারো 25, বাট র্যাঙ্ক অনুযায়ী বিএসআর অনুযায়ী দে আর সেলিং গুড, আমার কাছে দেখে মনে হইলো। তো ওই ধরনের নিশ যদি আমার একদম নিজের ম্যানুফ্যাকচারে থাকে, ইফ আই ক্যান প্রডিউস ইট উইথ এনি ডিজাইন, তো এটা 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 যদি আমি বানাইতে পারি একদম উইথ দ্য চিপেস্ট কস্টে, তা এই জিনিসটা লেটস সে এটা এটা সত্যি কথাই যে এটা মনে করেন নিচটা হচ্ছে যে লেদার ফোন কেস। হ্যাঁ, লেদার ফোন কেসে দেখলাম যে ইউকে তে অনেক ডিমান্ড আছে, বাট ইউএসএ তো ওইরকম নাই। তো ওইখানে দেখলাম যে একজনের রিভিউ প্রচুর বেশি, মানে প্রচুর বেশি বলতে তাও এরকম না, 2,000-এর মধ্যে, আর বাকি সবার আন্ডার 300, বাট সবার বিএসআর ভালো, সবাই ভালো সেল পাচ্ছে। তাহলে এরকম নিচটা কি কেমন মানে আমার ম্যানুফ্যাকচারে আছে একদম মনে করেন ভাইয়া, তো কি এটা নিয়ে কি আগানো যাবে? এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি বেস্ট প্রাইস অফার করতে পারেন, আপনি যদি বেস্ট প্রোডাক্ট ফটোগ্রাফি প্রোভাইড করতে পারেন, আপনি যদি বেস্ট ইবিসি করতে পারেন, প্রোভাইড করতে পারেন, মানে সবকিছু আপনি যদি বেস্ট করতে পারেন, দেন সবকিছু কিভাবে আমি বেস্ট করতে পারবো? আই ক্যান ডু ওয়ান থিং অনলি বেস্ট, দ্য ম্যানুফ্যাকচার। এর বাইরে তো আর আমার দৌড় নাই ভাই। তাহলে হবে না। ম্যানুফ্যাকচারার অ্যামাজনে ম্যাক্সিমাম ব্র্যান্ড গুলা ম্যানুফ্যাকচারারদের না। হ্যাঁ, আই নো, ভাইয়া এটা একটা থার্ড কোশ্চেন, পার্টি। ভাইয়া ওই আপনি একটা টার্ম বললেন ইবিসি, ইবিসিটার মানেটা কি? ইবিসি এনহ্যান্সড ব্র্যান্ড কন্টেন্ট। রাইট, এনহ্যান্সড ব্র্যান্ড কন্টেন্ট। এটা হচ্ছে একটা বেটার ভার্সন অফ আ প্রোডাক্ট ডেসক্রিপশন। এটা এখন আমি এভাবে বললাম, আমি শিওর আপনি বুঝেন নাই। সো সাফায়াত ভাই সব প্রোভাইড করতে পারবেন, ব্র্যান্ডের কন্টেন্ট প্রোভাইড করতে পারবেন না কেন? সব যদি প্রোভাইড করতে পারেন, না মানে ভাই সবকিছু তো আর আমি মানে করাই নিতে হবে আরেকজনকে দিয়ে, আমি পারবো না, আমি তো আর করতে পারি না। হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, আই ক্যান ডু ইট, আরেকজনকে দিয়ে যদি করাই না নিতে পারেন তাহলে এবার এই যে একটা সুন্দর এক্সাম্পল দিই, এই যে আমি গেঞ্জিটা পরে আছি, আপনি যে গেঞ্জিটা পরে আছেন, হ্যাঁ এই সবগুলো বানাচ্ছে কোথায়? ম্যাক্সিমাম বানাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে, হ্যাঁ। বাট বিক্রি করতেছে কে? ব্র্যান্ডটা ওন করে কি? হ্যাঁ, ব্র্যান্ড ওন করে যারা, গুচি। হ্যাঁ ঠিক, আমি বুঝছি ভাই, বাট কাপড়ের ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু আলাদা। সব ক্ষেত্রে একই, তাই সব ক্ষেত্রে একই। একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কখনোই মার্কেটার হইতে পারে না, কখনো কন্টেন্ট রাইটার হতে পারবে না। যার কারণে যারা বিজনেসম্যান, যারা এন্টারপ্রেনার, তারা কি করে? এখান থেকে প্রোডাক্ট নেয়, এখান থেকে কন্টেন্ট নেয়, এখান থেকে মার্কেট প্লেস নেয়, সবগুলোর একসাথে করে ওরা একটা জিনিস প্রোভাইড করে। যেমন
ইয়াতে যান, আপনি রাস্তায় যান, ভ্যানের মধ্যে করে তরমুজ বিক্রি করবে 80 টাকা 100 টাকা দাম তরমুজের একটা। একটা আবার দোকানে গেলে জুস 200 টাকা, জুস রাইট? 200 টাকা। হ্যাঁ, সো ওর মধ্যে আবার পুরো অর্ধেকই পানি থাকে। সো হ্যাঁ, বরফ থাকে আর কি, ঠিক আছে। দে আর এন্টারপ্রেনার্স। তারা চিনিও বানায় না, তারা না তরমুজও বানায় না, তারা গ্লাসটাও বানায় না, সব কিন্তু ওরা ম্যানেজ করছে। সো প্রোডাকশন করা আর এন্টারপ্রেনার হওয়া, একটা ব্র্যান্ড ওনার হওয়া ডিফারেন্ট জিনিস। না মানে ভাই আমি বলতেছি না যে আমি প্রোডাকশন করব, মানে প্রোডাকশনটা মানে আমার চাচাতো ভাইয়ের আপন, ওর ট্যানারি আছে। তো আমি এর আগে অনেকবার ওর থেকে রাশিয়ানদের কাছে প্রায় 27-28টা জ্যাকেট বিক্রি করছি পাবনাতে। তো এই থ্রুতে আমার আর কি লেদারের সাথে একটা ভালো কমিউনিকেশন আছে। বাংলাদেশে প্রচুর লেদার ম্যানুফ্যাকচারার আছে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একজন লেদার ম্যানুফ্যাকচারার, বাংলাদেশের অনেক বিশাল বড় একজন লেদার ম্যানুফ্যাকচারারের কথা হচ্ছিল। তো আমি যখন তাকে বললাম যে আমাকে হচ্ছে আপনার প্রোডাকশন কস্টটা বলেন, তাহলে আমি একটু রিসার্চ করে দেখি। হি ইজ নট রেডি টু গিভ মি হিজ প্রোডাকশন কস্ট, লাইক ইটস লাইক যে ওনার কাছে ডেটা নিয়ে ফেললাম। হ্যাঁ, তারপরে উনি আমাকে এমন একটা প্রাইস দিছে যে প্রাইসে রিটেল প্রাইস পাওয়া যায়। উনি আমাকে বলতেছে প্রোডাকশন কস্ট। আমি বললাম যে ভাই আপনারটা আপনি বুঝে নেন, আমার তো সময় নেই। আচ্ছা ভাই, আপনার কি রকম প্রোডাকশন কস্ট লাগবে আমাকে বলেন, আই উইল প্রোভাইড ইউ দ্যাট ইনফরমেশন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাকে যে এই প্রবলেমটা আমি দেখছি অনেকের মধ্যে কাজ করে। বাট ইফ ইউ আর রিয়েল ম্যানুফ্যাকচারার, দেন ডেফিনেটলি আপনি বাকি প্রবলেমগুলো সলভ করেন, আপনি পারবেন, এটা না পারার কিছু না। আচ্ছা আচ্ছা ভাইয়া আমি একটা কিওয়ার্ড দিছি ভাইয়া, হ্যাঁ, আমি ওটাতে আসতেছি যে আজকে আমরা লাস্ট যেই নিশটা ডিসকাস করব সেটা এখন হচ্ছে স্টলার হুকস। জি ভাই, এটা আমি পাঠাইছি। স্টলার হুকস, দেখেন স্টলার হুকসটা কোনটার জন্য? হ্যাঙ্গিং এর জন্য, ডায়াপার ব্যাগের জন্য, হ্যাঙ্গিং অন ওয়াল, ফর গ্যারেজ। স্টলার হুকস অনেকগুলা জিনিসের হইতে পারে। সো ইওর নিশ ইজ নট কমপ্লিট। আপনি এখনো নিশটা বের করা শিখেন নাই আমি বলবো, বিকজ দেখেন কতগুলা নিশের মধ্যে স্টলার হুকটা কাজ করে। ব্যাগের জন্য স্টলারের জন্য ভাইয়া এটা আমি দিছি যাতে সবগুলো স্টলার হুকের আসে না, সবগুলো স্টলার হুক তো এক না। গ্যারেজে যে স্টলারটা ইউজ করে সেই স্টলার আর বাচ্চার জন্য যেই স্টলার ইউজ করে, দুটো স্টলার তো সেম না। সেম কি? সো আচ্ছা, আমরা এটাকে দেখি, প্রুফ করি যে স্টলার হুক ফর হ্যাঙ্গিং। ওকে, এটা একটা স্টলার হুক। এই স্টলার হুকটা দিয়ে আমরা কি বুঝলাম? যে স্টলারে এই যে এক্স্যাক্টলি এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, যে স্ট্রলারের মধ্যে একটা হুক লাগায় অনেকগুলো ব্যাগ নিয়ে আমরা ইয়া করতেছি, রাইট? তার মানে বেবি স্ট্রলারে যে আমরা হুক গুলা ইউজ করতেছি, এটা একটা স্ট্রলার হুক। আপনার প্রোডাক্ট কি এটা ছিল? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আরেকটা দেখি যে স্ট্রলার হুক ফর ডায়াপার ব্যাগ। ডায়াপার ব্যাগের জন্য যে স্ট্রলার হুক, সেটা কি সেম হবে? একটু ডিফারেন্ট হয়, বাট আমি সবগুলোই দেখেছি এখান থেকে। এই যে পিকচারের কাছে যে কালো একটা এই যে অ্যাডভার্টাইজিং চলতেছে ব্ল্যাক কালারের, এই যে 895 এটা একটা স্ট্রলার হুক, ওটা স্ট্রলার হুক। কিন্তু আমি তাহলে আমরা দেখি যে স্ট্রলার হুক ইয়ার জন্য কোনটা, গ্যারেজের জন্য কোনটা? ফর গ্যারেজ, গ্যারেজের জন্য স্ট্রলার হুকটা কি? দিস ইজ দ্য স্ট্রলার হুক ফর গ্যারেজ। ওকে, তার মানে হোয়াট ইজ ইউর নিশ? আমি তো ভাইয়া স্টলার হুকের জন্যই বের করছিলাম। স্টলার হুক আপনার তো নিশটা হয় নাই, কারণ স্টলার হুক বিভিন্ন নিশে হইতে পারে। স্ট্রলার হুক বেবি ক্যাটাগরির জন্য হইতে পারে, স্টলার হুক স্ট্রলারের জন্য হইতে পারে, অনেক কিছুর জন্য হইতে পারে। সো স্টলার হুক ফর গ্যারেজের জন্য হইতে পারে। এটা কি আপনার প্রোডাক্ট? এটা আপনার প্রোডাক্ট না, কিন্তু এটাও কিন্তু একটা পার্ট অফ দ্য নিশ। আপনি যদি শুধু স্ট্রলার হুক দেন, তাহলে তো সব স্ট্রলার হুক চলে আসবে এখানে, যেটা আপনার নিশ না সেটাও চলে আসবে। তো সো ভাইয়া আমি ফার্স্ট থিঙ্ক করছি হইলো স্টলার হুক ফর মানে বেবি স্টলার হুক। এক্স্যাক্টলি, সো ওইটা বের করতে হবে। এই যেমন দেখেন, এইটা দেখেন, এই প্রোডাক্টটা বেবি স্টলার হুক, দ্যাট ইজ ইওর নিশ। সো আপনাকে এখানে কি দিতে হবে? বেবি স্টলার
হুকস, ওই যে চলে আসছে দেখেন, সি বেবি স্ট্রলার হুক। এবং বেবি স্ট্রলার হুকসে আমরা কি দেখতে পাচ্ছি, 6000 রিভিউ, 4000 রিভিউ, 445, 1130। একটু অপরচুনিটি এখনো মনে হচ্ছে যে আছে, খুব বেশি নাই, বাট একটু অপরচুনিটি এখানে আমি দেখতে পাচ্ছি। কাজ করলে হয়তো পসিবিলিটিস আছে, ইফ ইউ ক্যান কাম আপ উইথ ডিফারেন্ট গুড অপশনস। ওকে, অপশন আছে। আর আমি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তখন আমি যেটা করি সেটা হচ্ছে এটাকে কপি করি, কপি করে কোথায় গেল, এই যে এখানে যে আমি পেস্ট করি। হ্যাঁ, এখানে যখন আমি পেস্ট করি তখন আমার ফ্রাস্ট্রেশনটা চলে যায়, আই ফিল গুড। দেখেন এখন খুব ভালো লাগতেছে না? 2012-13 সালের দিকে অ্যামাজন এরকম ছিল, amazon.com এরকম ছিল। সো আপনি এটা ইউকে তে দেখতে পারেন, দিস কুড বি এ গুড অপশন ফর ইউকে। আর হচ্ছে যে বাইকের জন্য যেটা একজন আমাকে দেখাইলো সাফায়েত, আপনি হচ্ছে ইউকের জন্য ওইটা দেখতে পারেন যে হ্যাঁ ইউকে তে ভালো ভাইয়া, এটা আমি দেখছি। তো দেখে লাভ নাই, সাপ্লায়ার বের করেন, লঞ্চ করেন, জাস্ট ডু ইট। ভুল হইতেই পারে, ভুল হইলে হবে। তো বড় একজন ডমিনেটর আছে এই যে, হ্যাঁ একজন বড় ডমিনেটর আছে, আমি তো দেখছি এটা। এখন বললাম যে বাকিটুকু হচ্ছে যে আপনার রিসার্চের পার্ট, যে এই বাকি যারা আছে তারা কিরকম করতেছে, তারা কি ভালো করতেছে না তারা খারাপ করতেছে। আর এখানে আরেকটা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা আপনারা দেখছেন কিনা আমি জানি না। প্রাইস কিন্তু অনেক কম, এই প্রাইসে আপনি সোর্সিং করতে পারবেন কিনা আই হ্যাভ ডাউট। $3 to $5 বা £5 হোয়াট এভার, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এটা দেখতে হবে। এনিওয়ে, সো আমরা কি কি দেখলাম আজকে? আমরা দেখলাম হাউ টু ডু দ্য কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, কিভাবে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব, কোন কোন ফ্যাক্ট দেখব, কোন কোন ক্রাইটেরিয়া দেখব। একজন মনে ঘুমাচ্ছে, জোবায়ের খান ভাই আপনি ঘুমাচ্ছেন নাকি? গুড। সো এটা আর কি যে দিস ইজ হাউ ইউ ডু ইট। সো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ভাই একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে ব্র্যান্ড ইস্যু নিয়ে। আমি কি হচ্ছে কিচেন আইটেমের মধ্যে একটা নিশ খুঁজে পাইছি, দেন আবার ইন্ডাস্ট্রি এন্ড সায়েন্স আইটেমের মধ্যে আরেকটা নিশ খুঁজে পাইলাম। তো এই দুইটা কি আমি একই ব্র্যান্ডের আন্ডারে রাখতে পারবো? দুটোকে সেম প্রোডাক্ট, সেম, ধরেন একটা হচ্ছে প্লাস্টিক আইটেম, একটা হচ্ছে মেটাল আইটেম। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি একটা ব্র্যান্ডের আন্ডারে দুটো ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, রাইট। পারবেন পারবেন, সমস্যা নেই। অক্সো নামের একটা ব্র্যান্ড আছে, OXO, হিউজ ব্র্যান্ড অ্যামাজনে। সো এই ব্র্যান্ডটা মোটামুটি যতগুলো অ্যামাজনে ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরি তোর তার প্রোডাক্ট আছে। সো ইটস কমপ্লিটলি ফাইন। অক্সোতে কি ভাইয়া, মানে এটা কি ভার্চুয়াল স্টোরি, এটার মানে প্রেজেন্ট স্টোর নাই? আছে কিনা আমি জানি না, বাট আমার তো মানে ফিজিক্যাল স্টোরের সম্পর্কে আইডিয়া খুব নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অ্যামাজন বুঝি, ওইখানে আমি দেখি আর কি, মানে ওর বহুত আগে থেকে আমি দেখতেছি। আমি যখন থেকে অ্যামাজন বিজনেস স্টার্ট করছি তখন থেকে আমি দেখতেছি যে অক্সো একটা দুইটা করে যতগুলো নিশ আছে সবগুলো নিশে প্রোডাক্ট লঞ্চ করছে। হ্যাঁ আপনি 2020-এর ক্লাসেও এই অক্সো নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সো প্রত্যেকটা ক্লাসে এই অক্সো নিয়ে একটা কথা হয়। অক্সো অনেক বড় ডমিনেটর, এক্সাম্পল বিশাল বড় এক্সাম্পল। হ্যাঁ, ওরা জাস্ট স্টার্ট করছিল, তারপরে ওদের মানে ইয়াটা দেখেন, খুব ইউনিক প্রোডাক্ট। সবাই কফি গ্রাইন্ডার বিক্রি করে, অক্সো যেটা বানায় সেটা সবার চেয়ে ডিফারেন্ট হয়, সবার চেয়ে ডিফারেন্ট। ওদের ডিজাইন টিম আছে, ওদের মানে হিউজ ব্যাপারটা ওদের। হ্যাঁ উইকিপিডিয়াতে পড়ছি ওদের অনেক তাড়াতাড়ি উঠানামা, প্রচুর। ওকে, সো কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হলো
একটা ব্র্যান্ডের মধ্যে মানে স্টোর আর ব্র্যান্ডের মধ্যে একটু আমার কাছে দ্বন্দ্ব লাগতেছে যে একটা ব্র্যান্ডের মধ্যে একাধিক স্টোর করা যায় নাকি একটা স্টোরের মধ্যে একাধিক ব্র্যান্ড করা যায়, এই জিনিসটা একটু আপনি যখন অ্যামাজনে একটা অ্যাকাউন্ট খুললেন মানে আপনি অ্যামাজনে একটা স্টোর খুললেন। এখন স্টোরের ভিতরে আপনি কি কি বিক্রি করবেন, কতগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করবেন, এটা আপনার বিষয়। তাইলে বুঝতে পারছেন এখন যে কোনটা কার মধ্যে থাকে। স্টোরের মধ্যে অনেকগুলো ব্র্যান্ড থাকে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার হলো আমরা ধরেন প্রোডাক্ট লঞ্চ করার প্ল্যান হচ্ছে ধর জানুয়ারিতে, তো এখন কি অ্যাকাউন্ট খোলা কি উচিত হবে কিনা? এটা আসলে এক একজন এক একভাবে এক্সপ্লেন করবে। বোঝার জন্য ডিরেক্টলি অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট। ইট ইজ অলওয়েজ সাজেস্টেড যে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট এখন খুলে ফেলেন, কারণ অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে চাইলেই যে আপনি কালকে খুলে যাবে এরকম না। ইট উইল টেক টাইম। ইট মে টেক আপ টু 2 months, ইট মে টেক 3 months, ইট মে টেক 2 days, এটা ডিপেন্ড করে। সো আপনার আগেও করতে পারেন আবার পরেও করতে পারেন, এটা ম্যাটার করে না, বাট আগে করতে পারলে বেটার। আবার অনেকে হচ্ছে যে টাকার প্রবলেমের জন্য অনেকে করতে চায় না, বাট এটার কিন্তু একটা ওয়ার্কআউট আছে যে আপনি অ্যামাজনকে রিকোয়েস্ট করলে অ্যামাজন $40 করে যে টাকাটা পরে ফেরত দিয়ে দেয়। সো এটা নিয়ে বহুত কন্টেন্ট আছে আমাদের গ্রুপে, ওইটাও দেখতে পারেন, বাট করাটা বেটার। আপনি রেডি হয়ে থাকতে পারবেন। আপনার কোনো ক্যাটাগরি যদি গেটেড হয় সেই ক্ষেত্রে ওটা চেক করতে পারবেন। সো ইউ হ্যাভ এ লট অফ ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, ধরেন এখন অ্যাকাউন্ট খুললাম, প্রোডাক্ট লিস্টিং করলাম 1 মাস বা 2 মাস পরে, তো আমার কি প্রতি মাসে কি ওরা ওই চার্জটা কাটবে? অ্যামাজন আপনার যদি প্রফেশনাল প্ল্যান হয় কাটবে, প্রফেশনাল, কিন্তু বিষয় হচ্ছে যে এটা আবার রিফান্ড দিয়ে দেয়, আপনি চাইলে রিফান্ড দিয়ে দিবে আপনাকে। ধরুন আমি রিফান্ড নিলাম, এরপরে দেন আমি যদি প্রোডাক্ট লঞ্চ অ্যাক্টিভিটি না থাকলে টাকা কাটে না। আমারটা ফার্স্ট মান্থ কেটেছে, তারপরে এখন আমার কোনো অ্যাক্টিভিটি নাই, আমি ওইভাবে যেভাবে করেছি সেইভাবেই, আমি শুধু প্রোডাক্ট চেক করি মাঝে মাঝে, আমার আর কোনো টাকা নিচ্ছে না। এটা ডিপেন্ড করে, কারো নেয়, কারো নেয় না। অনেকের প্রত্যেক মাসে নেয়, যেমন আমাদের একজন স্টুডেন্টের হচ্ছে টানা 7 মাস ধরে উনি লঞ্চ করে নাই, 7 মাসের টাকাই তার নিচ্ছে। আবার পরে সে রিকোয়েস্ট করার পরে ফুল টাকা তাকে ব্যাক দিয়ে দিচ্ছে। আবার অনেকের হচ্ছে যে হ্যাঁ অ্যাকাউন্ট কত টাকা করে কাটবে ভাইয়া? হ্যাঁ মান্থলি কত টাকা করে কাটবে? 40 টাকা করে, 40 টাকা ইউএসডি কারেন্সিতে। আচ্ছা, $40। আচ্ছা, রিফান্ড যদি করে, ধরুন আমি রিফান্ড রিকোয়েস্ট করলাম, দেন কি আবার রিঅ্যাপ্লাই ওই অ্যাকাউন্টে রিঅ্যাপ্লাই করা যাবে কি, মানে প্রোডাক্ট লঞ্চিং করা যাবে? হ্যাঁ, যাবে না কেন? আপনি জাস্ট অ্যামাজনকে বোঝাবেন যে ভাই আমার টাকা পয়সা নাই, আমি নতুন সেলার, আমি চেষ্টা করছিলাম যে অ্যাকাউন্টটা করার, কিন্তু এর মধ্যে আমি রেডি করতে পারি, প্রোডাক্ট লঞ্চ করতে পারি নাই আনফরচুনেটলি। সো আমি আসলে একটু আমজাদ ভাই আপনার মাইকটা একটু বন্ধ করেন ভাই। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি অ্যানসারটা শেষ করি আগে। সো আপনি বলবেন যে আপনি চেষ্টা করছেন, এখন পর্যন্ত আপনার প্রোডাক্ট রিসার্চ কমপ্লিট হয়নি বা সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট কনফার্মেশন পান নাই। ইউ উইল শো সাম রিজন, দিয়ে বলবেন যে ওকে আমার টাকাটা যদি তুমি ফেরত দাও, যেহেতু আমি কোনো সার্ভিস ইউজ করি নাই তোমার, আমার খুব উপকার হয় এবং আমি আমার এই টাকাটা আমি আমার প্রোডাক্ট লঞ্চিং এর জন্য ইউজ করতে পারবো, ক্যাম্পেইনের জন্য ইউজ করতে পারবো। হ্যাঁ, সো আবার এই টোপটা না দিলে পরে আবার অ্যামাজন টাকা অনেক সময় দিতে চায় না, যে এটা তোমারই আবার দিব কিন্তু আমার এখন দিয়ে দাও আর কি, এটাই। সো হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে এটা আজকের ক্লাসের সাথে ইন রিলেটেড হয়তো বা না, জাস্ট আমি জেনে রাখার জন্য, মানে মোটামুটি অনেকেই খুব ভালো ধারণা আছে, মানে ব্র্যান্ড রেজিস্ট্রি বা প্রাইভেট লেভেল বা পেটেন্ট, আমরা কি মানে এই কোর্সের মধ্যে কি মানে এগুলা কিভাবে করা হয় বা এগুলা খরচ কিরকম, এগুলো সম্পর্কে কি কোনো ধারণা পাবো? অবশ্যই 100% পাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে আমি সিঙ্গাপুরে থাকি, সিঙ্গাপুরে কাজ করি, তো আমি তো অ্যামাজন FBA করতে চাচ্ছি, তো পরবর্তী কি কোনো সেকশনে বা ক্লাসে কি আমি সিঙ্গাপুর থেকে কিভাবে মানে বাংলাদেশের অ্যাকাউন্ট ইউজ করে অ্যামাজন FBA করতে পারবো কিনা? কোশ্চেন আমি বুঝে গেছি, আমি আপনাকে থামাই দিছি এই জন্যই। আপনার এখানে কারণ কনসেপ্টে একটা ভুল আছে। আপনি সিঙ্গাপুরে থেকে বাংলাদেশের অ্যামাজন অ্যাকাউন্ট, এটা একটা রং কনসেপ্ট। মানে বিষয়টা হচ্ছে যে অ্যামাজন আপনি যেখানে বিক্রি করবেন মার্কেট প্লেস, ওইটা হচ্ছে যে ওই কান্ট্রি,
লাইক আপনি আমেরিকাতে বিক্রি করবেন, আপনি অ্যামাজন ইউএস এর জন্য আপনি স্টোর ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনি অ্যামাজন ইউকে তে বিক্রি করবেন, আপনি অ্যামাজন ইউকের জন্য অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনি অ্যামাজন জাপানে বিক্রি করবেন, জাপানের জন্য অ্যাকাউন্ট ওপেন করবেন। মানে ইটস নট লাইক আপনি বাংলাদেশে ওপেন করবেন, বাংলাদেশে ওপেন করার কিছু নাই, বাংলাদেশের অ্যামাজন বলে কোনো কিছু নাই। না ভাইয়া, আমি মিন করতে চাইছি যে আপনার বাংলাদেশে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ট্রানজাকশন গুলো আর কি। মানে অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশের মানে ন্যাশনালিটিটা ইউজ করে, কান্ট্রিটা ইউজ করে আপনি অ্যামাজন ইউএসএ তে অ্যাকাউন্ট ওপেন করবেন, এইটা এক্স্যাক্টলি এটা আপনি পারবেন। চ্যালেঞ্জ কোথায় এখন? এটা আপনার চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে, তো আমি তো দেখা গেছে যে আপনার, আমি তো সিঙ্গাপুরেই আছি, তো আপনি মানে সিঙ্গাপুরে আছেন, সমস্যা নাই। বাংলাদেশে এনিথিং ফর্মালিটিস কোনো কিছু ব্যাংকের বিষয় ব্যাংক অ্যাকাউন্ট কিংবা করতে কি লাগে? ব্যাংক অ্যাকাউন্ট করতে লাগে, সরি, অ্যামাজন অ্যাকাউন্ট করতে কি লাগে? পাসপোর্ট, আমি শিওর আপনার পাসপোর্ট আছে। জি তারপর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড আছে, আপনার বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্ট থাকার না থাকলেও মনে হয় এখন চলে, আমি শিওর না। তারপর হচ্ছে আপনার কি লাগে জানি, এখন ভুলে গেছি আমি। আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, হ্যাঁ, সো এই জিনিসগুলো লাগে। সো এগুলো তো আপনার সবই থাকবে ডেফিনেটলি। সো এটা কোনো চ্যালেঞ্জ না, এটা কোনো মানে প্রবলেমের পার্ট না। ভাই ইউকে থেকে আমাদের বেচের একজন অ্যাকাউন্ট খুলছে, মেবি 7 দিন হয়েছে। শুধু পাসপোর্ট আর ব্যাংক স্টেটমেন্ট লাগছে, আর কিচ্ছু লাগে না। তাহলে এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই, জাস্ট খালি পাসপোর্ট আর ব্যাংক এখন শুধু স্টেটমেন্ট। এটাই নাই, এই পাসপোর্ট আর আপনার ব্যাংক স্টেটমেন্ট, এটাই ক্রেডিট কার্ড স্টেটমেন্ট আর কি, আবার এখন ওই ব্যাংক সেক্ষেত্রে কিন্তু কি হয়? আপনার ভাইয়া, আমার তো আপনার বাংলাদেশের ক্রেডিট কার্ড নাই। বাংলাদেশের ক্রেডিট কার্ড লাগবে না, আপনি উগান্ডার ক্রেডিট কার্ড দিয়েও আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে, যে ক্রেডিট কার্ড থেকে ইউএস ডলার চার্জ করতে পারবে অ্যামাজন, আচ্ছা আচ্ছা, দ্যাটস ইট। ওকে। এবং ওই ক্রেডিট কার্ডটা আপনার নামে হইতে হবে, নট নেসেসারি আপনার পেছন দিয়ে যে একজন আমি হেঁটে গেল আরেকজনের হইলেও হবে। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। ওকে, আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা যখন এই যে স্টোরের একটা নাম আর ব্র্যান্ডের আরেকটা নাম হবে, এখন কি স্টোর আর ব্র্যান্ডের একই নাম হলে সুবিধা হবে? যখন আমরা যেমন চায়না থেকে যখন একটা প্রোডাক্ট সোর্সিং করলাম, ওই প্রোডাক্টে দেখা যায় আমাদের প্যাকেটিং এর মধ্যে আমাদের ব্র্যান্ডের লোগো থাকবে, ব্র্যান্ডের নাম থাকবে। এখন কনফিউশন এখানে যে স্টোরের নাম আর ব্র্যান্ডের নাম কি একই হবে, নাকি স্টোরের নাম আলাদা হবে আর আমরা প্যাকেটিং এর মধ্যে ব্র্যান্ডের? এরকম কোনো গাইডলাইন নাই, এরকম কোনো কিছু নাই। বাট আপনার যদি একটা স্টোরের আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড করার প্ল্যান থাকে, দেন স্টোরের নাম আর ব্র্যান্ডের নাম আলাদা রাখবেন। আর যদি আপনার মানে একটা ব্র্যান্ডই থাকে, তাহলে পরে আপনি দুটার নাম একই দিতে পারেন, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, তার মানে ওই প্যাকেটিং এর সময় কি তাহলে ব্র্যান্ডের লোগোর নাম যাবে? ইয়েস। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হুম, আমাদের তো যে ক্রেডিট কার্ড, সেটা তো অনলি বিডিটি, এখন এটা তো মনে হয় হবে না। হবে না, আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ও, এটা কিভাবে করা যাইতে পারে? ব্যাংকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে গেলে তারা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড দেয়। স্পেশালি যদি নর্মাল কমন হচ্ছে যে আপনার কি বলে, সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস, জি জি, ওয়াইডলি ইউজড একটা কার্ড। তারপরে ইবিএল দেয়, ব্র্যাক ব্যাংক দেয়। বাট কারেন্ট সিনারিও আমি জানি না, এখন কোনো ব্যাংক ক্রেডিট কার্ড কি দিচ্ছে না দিচ্ছে না, এটা সম্পর্কে আমার আপডেট আমি জানি না, বাট ব্যাংকগুলো দেয়। এটা কি ডেবিট কার্ড হলে হবে না, ক্রেডিট কার্ড লাগবে? এখন তো দেয় না ডুয়াল কারেন্সি, বন্ধ আছে। দেয়। রিসেন্টলি আমি এবি ব্যাংক থেকে নিয়েছি, আমার পুরনো ক্রেডিট কার্ড ছিল, যা শুধু পাসপোর্টটা নিয়ে এন্ডোর্স করে নিয়ে আসছি, তাতেই সেটা তো করতে পারবেন, মানে তো আপনার পুরানো ছিল তাই না? আপনি নতুন মানে কোনো ভাবে এই কার্ডের জন্য নতুন দেয়। ব্র্যাক ব্যাংকে গেছিলাম, তারা হচ্ছে দেয়, কিন্তু তার জন্য হচ্ছে তাদের এখানে একটা এফডিআর করা লাগবে, তারপর তারা দিবে বলছে। ওটা তো এফডিআর এর আন্ডারে দিবে। এফডিআর এর আন্ডারে দিলেও তো সমস্যা নাই, করতে তো পারবেন। আপনি বাইকের ক্রেডিট কার্ড নিতে হলে আইদার আপনার স্যালারি স্টেটমেন্ট লাগবে বা এফডিআর লাগবে। হ্যাঁ, এফডিআর লাগবে। এফডিআর মানে নরমালি আমাদের যারা আমরা জব করি না, তাদের একমাত্র অপশনই হচ্ছে এফডিআর। এফডি, হ্যাঁ। একটা কোশ্চেন আসছে, আমি তার কথা আমি শুনতে পাচ্ছি না নাকি আমি শিওর না। কোশ্চেন ইজ, being in Canada, should I open an account?
or USA market. I have my business incorporated. এখানে একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জাম হচ্ছে যে আপনি কানাডাতে থাকেন, আপনি ওপেন অ্যাকাউন্ট করবেন কানাডা মার্কেট প্লেস আর আপনি যে মার্কেটে বিক্রি করবেন আপনি সেই মার্কেটে অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আমার মনে হয় যে আপনার মাইকের সমস্যা, আপনার মাইকটা somehow not working. আমি শুনতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি যে আপনি কথা বলতেছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না। মানে আমি যদি কোয়েশ্চেনটা বুঝে থাকি সেটা হচ্ছে যে আপনি কানাডায় থাকেন, এখন আপনি কানাডা থেকে অ্যাকাউন্ট করবেন কিনা আপনি কি এটা জানতে চাচ্ছেন? ওকে, এখন এটা হচ্ছে যে দুইটা জিনিস। একটা হচ্ছে যে কানাডাতে আপনি যেহেতু থাকেন, আপনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, তাহলে পরে আপনার কানাডা থেকেই করতে হবে, করা উচিত, আদারওয়াইজ আপনি পরে ভ্যাট ট্যাক্সের ঝামেলায় পড়বেন। ওকে, আর যদি এরকম হয় যে বাংলাদেশে আপনার কেউ আছে তার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, তাহলে পারে তারটা করতে পারেন, সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের ঝামেলা নাই। এটাই। আচ্ছা ধরুন আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলে তো অনেক মার্কেট প্লেসে আমরা সেল করতে পারবো, আপনি বলছেন। বুঝি নাই আবার বলেন। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলে আমরা ইউরোপ সব মার্কেট প্লেসে সেল করতে পারবো বলছেন ভাইয়া? বুঝি নাই। আপনি নাকি বলছেন যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলে সব মার্কেটে সেল করা যাবে কিনা? হ্যাঁ, কি করলে? ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলে সব মার্কেটে সেল করা ইন্ডিভিজুয়াল যাবে। অ্যাকাউন্টের সাথে মার্কেট প্লেসের সম্পর্ক কিভাবে হবে? মার্কেট প্লেস তো ডিফারেন্ট জিনিস, আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ডিফারেন্ট জিনিস। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। আপনি ইউকে মার্কেটের জন্য যদি বিক্রি করতে চান, আপনার ইউকে মার্কেটে অ্যাকাউন্ট করতে হবে। ইউকে মার্কেটে নর্মালি আমি যতদূর জানতাম আগের হিসাব অনুযায়ী ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করা যেত না বাংলাদেশিদের জন্য, কোম্পানি ওপেন করে দেন কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট করতে হইতো। আর হচ্ছে আপনি ইউএস তো সুবিধাজনক ব্যান তার পাই না, কইছে সকালে আগে দিয়ে তারপরে কবে ও আপনার মাইকটা একটু অফ করেন ব্রো। আচ্ছা আরফান ভাই, ধরুন আমি ইউএস মার্কেটে একটা অ্যাকাউন্ট খুললাম, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এখন ধরুন আমার বিজনেস প্ল্যান হচ্ছে আমি ব্র্যান্ডিং করব, হ্যাঁ ব্র্যান্ড থাকবে বা কোম্পানি যদি খুলি। এখন কথা হচ্ছে আমি যদি এই মুহূর্তে অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে সেটা কোন অ্যাকাউন্টটা খুলবো, মানে ইন্ডিভিজুয়াল বা $40 যে অ্যাকাউন্টটা? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি যে আপনার পার্সোনাল নেমে খোলা। ওকে, আর বিজনেসের জন্য যেটা সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, যেটা মানে ওইখানে ওইভাবে লেখা থাকে যে ইন্ডিভিজুয়াল আর প্রফেশনাল। বিষয় হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টটা হচ্ছে আপনার $40 মান্থলি আপনি পে করতেছেন সেটা। সো আপনি আপনার নিজের নামে ওপেন করবেন অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাতে আপনি আবার মান্থলি $40 পে করবেন, মানে আপনার সেলিং প্ল্যানটা হবে প্রফেশনাল সেলিং প্ল্যান। ওকে, প্রফেশনাল সেলিং প্ল্যান হইলে কি হবে, আপনি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন যেটা আপনার দরকার। মানে অ্যামাজনে বিজনেস করতে গেলে প্রফেশনাল সেলিং প্ল্যানটা লাগবেই, কিন্তু আমি বলতেছিলাম যে কোম্পানি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা আর হচ্ছে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করা, এই দুটা নিয়ে আমি কথা বলতেছিলাম। এটা নিয়ে একজনের কোয়েরি ছিল। সো এর মাঝখানে আবার একজন একটু আমার কনফিউজ বানায় দিচ্ছে, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সেলিং প্ল্যান দিয়ে ও সব মার্কেট প্লেসে বিক্রি করতে পারবে, এই জিনিসটা আমি বুঝি না আর কি। এনিওয়ে, সো আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুললেও তো প্রফেশনালে আবার কনভার্ট করা যায়, প্রবলেম তো নাই, কোনো প্রবলেম নেই। আমি মনে করি ভাইয়া জাস্ট অ্যাকাউন্টটা খোলার জন্য ট্রাই করলে মানে সব কিছু সলভ হয়ে যাবে। আমি ক্লাস শুরু করার আগে অ্যাকাউন্টটা খুলছিলাম, ক্লাস শুরু করার আগে আমি অ্যাকাউন্ট মানে ওপেন করার জন্য ট্রাই করছিলাম, পরে শেষ পর্যন্ত ওপেন হয়েছে ইনশাআল্লাহ। মানে এরপর তার কোনো ঝামেলা দেখি না, আমার টাকাও কাটছিল, পরে আমি আবার ইমেল করছি, আমার টাকাও রিটার্ন দিচ্ছে, এখন আর টাকাও কাটতেছে না কারণ আমার অ্যাক্টিভ লিস্টিং নেই। অ্যামাজনের অ্যাকাউন্ট করা নিয়ে ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই। অ্যামাজনের অ্যাকাউন্ট অনেক পরের বিষয়। আপনি প্রোডাক্ট রিসার্চ করেন, মানে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন একটা আপনার পার্সোনাল নাম দিয়ে, ওইখানে বিজনেস নাম না দিয়ে আপনি আপনার পার্সোনাল নাম দিবেন, দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন। পরে আপনি চাইলে এটাকে আবার
বিজনেস অ্যাকাউন্টেও কনভার্ট করতে পারবেন, সমস্যা নাই। আর আপনার লাগবে প্রফেশনাল সেলিং প্ল্যানটা, $40 মান্থলি, যেটা অ্যামাজন কাটে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমার তো ইউএস মার্কেটে অ্যাকাউন্ট করা আছে। এখন আমি হলো যদি ইউকে মার্কেটে এটা সেল করি, তাহলে আমাকে কি এই ইউএস মার্কেটের থ্রুতে আমাকে ইউকের ইয়েতে পাঠাইতে হবে? এই ধরেন আমি কোন আইটেম পাঠাইলাম, আমি ওই মার্কেটে আমি সেল আমি করলাম। আমি বলতেছি, আপনি ইউএসএ তে আছেন, আপনি ইউকে তে বিজনেস করতে চান, আপনাকে সবার আগে ইউকে মার্কেট প্লেসের জন্য নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং আপনার প্রোডাক্টগুলা আপনি ওইখানে ওয়্যারহাউসে যেভাবে অ্যামাজন ইউএসএ ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠাইছেন, ওইভাবে অ্যামাজন ইউকে ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠাইতে হবে। খালি যেটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনি এখানকার ইউএস মার্কেটের প্রোডাক্টগুলোকে ওইখানে মাইগ্রেট করতে পারবেন, লিস্টিং গুলা, দ্যাটস ইট। একটা নামে যে ভাইয়া দুইটা মার্কেটে দুই জায়গায় ওই অ্যাকাউন্ট হবে, তখন আমাকে ধরবে না যে তুই মানুষ ধরবে? একজন? না না না, আপনি ধরবে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না, কিন্তু দুইটা মার্কেটে একই মানুষ দুইটা অ্যাকাউন্ট করতে পারবে। আপনি কি ইউএসএ তে বিক্রি করতেছেন বলে কি আপনি ইউকে তে ব্যবসা করতে পারবেন না? জি পারবো, সেই জন্যই তো অবশ্যই ভাইয়া চিন্তা করতেছি। তো অবশ্যই এখন পারবেন, কেন পারবেন না? তাহলে আমার ভাইয়া সেম ইনফরমেশন দিয়ে আমি অবশ্যই ইউকের মার্কেটে করব। সেম ইনফরমেশন দিবেন, খালি ইমেল অ্যাড্রেসটা ডিফারেন্ট দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, ভাইয়া আর অনেক এলএলসি তাহলে ওই দেশের আমাকে অ্যাড্রেস দিতে হবে কোথাকার, এইখানের কার না ওইখানকার? যদি আমি ক্রিয়েট করি ওপেন ইউএস, অ্যাকাউন্ট। যারা ইউএসএ বা কানাডাতে থাকে তাদের জন্য রুলস কি আমি জানি না, বাংলাদেশিদের জন্য আগে এখন পর্যন্ত যেটা ছিল আগে কিছুদিন আগেও, সেটা হচ্ছে যে একটা কোম্পানি ওপেন করতে হয়, তারপরে ভ্যাট নাম্বার লাগে, এই দুইটা দিলেই হয়ে যায়। এবং কোম্পানি যখন আপনি ওপেন করবেন, আপনার কোম্পানির তো একটা অ্যাড্রেস থাকবেই, সেই অ্যাড্রেসটা দিবেন ওইখানে। জি আমার তো এইখানকার সবই আছে ভাইয়া, এলএলসি আছে, অ্যাড্রেস আছে, টিন ওটাই আছে, বললাম সব যে আছে। আপনার ইউএস এর জন্য রুলসটা আমি জানি না, বিকজ আমি ইউএস বা কানাডার রেসিডেন্ট না, তাদের জন্য রুলসটা কি আমি জানি না। এটা আপনি অ্যামাজনের সাথে কথা বলে দেখতে পারেন, অ্যামাজন ইউকে হেল্পে কথা বলেন বা ফোন দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার জন্য রুলসটা কি, বা গুগলে একটু রিসার্চ করলে পাবেন। বিকজ আমি এটা কখনো পার্সোনালি এনকাউন্টার করি নাই, কারণ আমি কখনো এটা ফেস করতে হয় না আমাকে, সো আমি জানি না যে ইউএস বা কানাডিয়ান সিটিজেনদের জন্য বা রেসিডেন্টদের জন্য প্রসেসটা কি। আমি যেটা জানতাম বহুত দিন আগে, কোথায় যেন আমি পড়ছিলাম, যে ইউএসএ যারা থাকে তাদের জন্য মোস্ট প্রবাবলি, যারা ইউএস রেসিডেন্ট তাদেরকে মোস্ট প্রবাবলি তাদের ইন্ডিভিজুয়াল নেম দিয়েই তারা করতে পারে, ইউএস অ্যাড্রেস ইউজ করে। আমি শিওর না, আবার বলতেছি, এটাকে মনে করবেন না যে আই এম রাইট, আমি কোথাও এটা আমি পড়ছিলাম। আমি আমি ওদের সাপোর্টে কথা বলবো তাহলে, যে আমি কিভাবে বাইরে সেল করতে পারি, আমার কি কি প্রয়োজন। এক্স্যাক্টলি। ভাই আমরা তো ইউএস এর অ্যাকাউন্ট ওপেন করলে 3টা মার্কেট প্লেস ওপেন হয়, একটা হচ্ছে কানাডা, মেক্সিকো। সেই ক্ষেত্রে কি আমরা কানাডা আর মেক্সিকোতে সেল করতে পারবো এই অ্যাকাউন্টের থ্রুতেই, তাই তো? হ্যাঁ অবশ্যই পারবেন। আচ্ছা, তাহলে আমার অ্যাকাউন্টে মানে আমি ইউকে এর জন্য মানে ইউরোপের মার্কেটের জন্য রেজিস্টার্ড করছিলাম, ওইখানে ড্র্যাগ এন্ড ড্রপ ছিল, যেটা সুইচ করার অপশন ছিল, যেটা সুইচের মাধ্যমে ইউকে মার্কেটটাও ওপেন করছি। সেই ক্ষেত্রে আমাকে আরো 8টা মার্কেট প্লেস ওপেন করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে যদি এই অ্যাকাউন্টের থ্রুতে আমার এইভাবে ওপেন করে দেয়, সেই ক্ষেত্রে কি সেল করা যাবে না? আমার মনে হয় যে কিছুদিন পরে আপনার কাছে চাইবে, ভ্যাট নাম্বার চাইবে, আমার ধারণা, আমি শিওর না। এটা অ্যামাজন নতুন করছে, ওরা ড্রপ ডাউনে এখন কেন জানি সব দেশের অ্যাকাউন্ট ঢুকায় দেয়। আমি কিছুদিন আগে দেখছি আমার একটা অ্যাকাউন্টে অস্ট্রেলিয়া দিছে, 8টা না 9টা হচ্ছে ইউরোপিয়ান মার্কেট প্লেস দিছে, মেক্সিকো, মানে সবগুলো একসাথে করে ফেলছে। আমার কথা হইলো, তাইলে আমি যে আমার ডিফারেন্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ইউকে তে অ্যাকাউন্ট করছি, সেটার কি হবে? সেটাই তো, এটা খুবই কনফিউজিং, মানে অ্যামাজন চেঞ্জ করে রুলস গুলা, সো ওটা উই হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ অ্যামাজন। এখন যেহেতু আমাকে দিছে, সেই ক্ষেত্রে কি আমি লিস্টিং করে দেখতে পারি যে এটা দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন। এফবিএম লিস্টিং করে দেখতে পারি যে প্রোডাক্ট লাইভ হয় কিনা? অবশ্যই পারেন। এখন এটা কিভাবে হয় এই মডেলটা আমি জানি না, এমন হইতে পারে যে এটা ইন্টারন্যাশনাল শিপিং হয়, ইন্টারন্যাশনাল শিপিং আর ওই কান্ট্রিতে লিস্টিং করে বিক্রি করা দুটো ডিফারেন্ট কনসেপ্ট। সো এগুলো হচ্ছে ইন দিস সেক্টর দ্যান মি, মানে উনি টেকনিক্যাল জিনিসগুলো উনি হ্যান্ডেল করে, সো উনি একদম লেটেস্ট আপডেট গুলো বলতে পারবে, ওনার ক্লাসে এটা জিজ্ঞেস করবেন। এনিওয়ে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে পরে
ক্লোজ করব। আমার কিছু কোশ্চেন ছিল ভাই, একটু পার্সোনালি বলতে হবে আপনাকে, সবাই লিভ নিলে আমি বলবো। ওকে, তাহলে আপনি ওয়েট করেন, সবাই লিভ নিলে দেন আপনি। ওকে ভাই। এনি মোর কোশ্চেনস? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে কম্পিটিটরকে ম্যানিপুলেট করার ওয়ে কি কি? কম্পিটিটরকে ম্যানিপুলেট করার ওয়ে মানে কি ম্যানিপুলেট করতে চান সেটা বলেন। কি মানে হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু কম্পিটিটর আছে খুব ভালো করতেছে, তো আমি নতুন হিসেবে তাদের সাথে কিভাবে কম্পিট করতে পারি? ওকে, অনেকে যারা করে সেটা হচ্ছে যে ধরেন যে নতুন সেলাররা পুরান সেলারদেরকে নেগেটিভ রিভিউ দেয়, আপনি এটা করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে তার প্রোডাক্ট কিনে তাদেরকে ব্যাড রিভিউ দেয়, ফিডব্যাক দেয়, A to Z ক্লেম করে, এটা করলে তাদের সেল ড্রপ হয়, এটা একটা জিনিস। এটা হচ্ছে খারাপ ওয়ে। ভালো ওয়ে হচ্ছে তাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করা, তারা কোন কোন পজিশনে অ্যাড দিচ্ছে, তারপরে কোন কোন পজিশনের জন্য ওরা বিড করতেছে, মানে মোট কথা হচ্ছে ওদের পেছনে লেগে থাকেন, ফাইন্ড আউট যে তারা কোথায় ভুল করতেছে, ওই ভুলগুলো আপনি ঠিক করে নেবেন, আপনি ইমপ্রুভ করবেন। ওকে, দ্যাট ইজ ওয়ান থিং। আর একটা হচ্ছে যে ডেফিনেটলি আপনার ফটো তার চেয়ে অ্যাটলিস্ট 10 টাইমস বেটার হইতে হবে। আপনার কিওয়ার্ড গুলো অপটিমাইজ করতে হবে প্রপারলি, তারপরে তার লিস্টিং থেকে ট্রাফিক বের করে আনতে হবে, আপনাকে চুরি করতে হবে আর কি, এথিক্যাল চুরি। মানে হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিতে হবে ওর লিস্টিং এর ভিতরে, এবং ওর চেয়ে যদি আপনার প্রাইস কম হয়, ছবি ভালো হয়, তাহলে কি হবে, ওর লিস্টিং এ যে মানুষগুলো গেছিল তারা তার ঠিক ওর প্রোডাক্টের নিচে আপনার প্রোডাক্টটা দেখতে পাবে এবং দেখবে যে প্রাইস ওটার চেয়ে কম, ছবিটা অনেক সুন্দর। ছবি ভালো করার উপায়টা কি? এটা মানে ছবিটা ভালো করতে কোনো হলে উপায় বলতে যে মানুষ যাতে কিনবে এরকম ছবিগুলো হইতে হবে, পিক্সেল মানে ডায়মন্ড পিক্সেল ভালো হইতে হবে, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ফ্রেমে হইতে হবে। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার এক্সপ্লেইনার, মানে একটা ছবি দেখলেই যেন আমি বুঝে যাই যে প্রোডাক্টটা কিভাবে কাজ করে। এটার জন্য হচ্ছে যে রিসার্চ ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। এটা বলাটা খুব ডিফিকাল্ট যে পিকচার গুলো কি ভাই আমাদের করতে হবে নাকি যখন আমরা এই ম্যানুফ্যাকচারার থেকে প্রোডাক্ট শিফট করব তাইলে তখন পরে আপনার অ্যামাজনে বিজনেস হবে না, ম্যানুফ্যাকচারের জন্য যদি ওয়েট করেন। আপনার প্রোডাক্টের ছবি আপনারই করতে হবে। বুঝতে পারছি। অনেক দেখা যায় ম্যানুফ্যাকচারার ভালো ছবি দেয়, রেয়ার, ভেরি রেয়ার, কিন্তু ম্যানুফ্যাকচারার নরমালি যেগুলো দেয় ওগুলো দিয়ে চলবে না, মানে এখন চলে না আর কি। আগে চলতো, 2015 সালে চলতো, 13 সালে চলতো, এখন হয় না খুব একটা। ভাই আপনারা এটার কি সাপোর্ট দেন, এই যে পিকচার? আমরা সাপোর্ট দিতাম, কিন্তু ওই যে কয়েকজন আমারে বলছিল যে ভাই এত দাম কেন, তারপরে আমি বন্ধ করে দিছি। ভালো জিনিসের দাম বেশি হবে ভাই, এখন মার্কেট নাই তো এটার। মার্কেট নাই বলতে আমি যদি বলি যে প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য $400 দিতে হবে, নো ওয়ান ইজ গোয়িং টু পে মি $400 ফর প্রোডাক্ট ফটোগ্রাফি, সো আই ডোন্ট গিভ দ্য সার্ভিস। আমি জানি আমার প্রোডাক্টের জন্য অনেক খরচ হয় প্রোডাক্ট ফটোগ্রাফিতে, বিকজ ভালো জিনিসের দাম বেশি হবে। সো এই কারণে আমরা একটা প্রোডাক্টটা মনে করেন চায়না থেকে এনে এটা ভালোভাবে সরাসরি করা যায়, ভিডিও করে বানানো যায়। হ্যাঁ, করা যায়। বাংলাদেশে যেমন এক ভদ্রলোক একটা খুব ভালো ফটোগ্রাফার ছিল, তাকে আমি বলছিলাম যে আমার প্রোডাক্ট ফটোগ্রাফি আপনার করে দিতে পারবেন কিনা, জিজ্ঞেস করলাম। তো ওনার প্রথম কোশ্চেন হচ্ছে প্রোডাক্ট আপনি কত দামে বিক্রি করেন? আমি বললাম যে আমি কত দামে বিক্রি করি এটা দিয়ে আপনার কি? বলে যে আমরা প্রাইসিংটা ওইভাবে করি যে কত দামে বিক্রি হয়। যেমন ধরেন যে আপনি আমার কাছ থেকে ছবি নিলেন একটা ডায়মন্ডের রিং এর জন্য, ডায়মন্ডের রিং এর দাম তো অনেক বেশি, সো ওটার প্রোডাক্ট ফটোগ্রাফি অনেক বেশি হবে। আমি বললাম যে এটা কোন লজিক হইলো? সো আছে, এরকম অনেক ব্যাপার আছে। ইউ উইল ফেস এ লট অফ ডিফারেন্ট থিং, অনেক মজার মজার জিনিস দেখবেন। মানে আমার প্রোডাক্টের ফটো কত দাম সেটার উপরে বেস করে উনি আমাকে প্রাইসিং দিবে। সো এরকম অনেক মজা আছে, যাই হোক এনিওয়ে। বাট আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি রেসপন্সিবিলিটি 100% আপনার। নেক্সট কোয়েশ্চেন। এরকম কোশ্চেন আপনাকে করলো কিভাবে? এরকম কোশ্চেন স্বাভাবিকভাবে করে না এই প্রোডাক্ট ফটোগ্রাফির। কারণ আমি তো মনে করেন রেগুলার বেসিসে আর কি প্রোডাক্ট ফটোগ্রাফি বা বিভিন্ন ব্র্যান্ডের ফটোগ্রাফির কাজ হচ্ছে কি এক সময় খুব বেশি করা হতো। মোটামুটি সব কম বেশি সব ফটোগ্রাফারের সাথেই কাজ করা হয়েছে আমার, বাংলাদেশে আর কি যারা টপে যারা আছে। এইরকম তো হচ্ছে গিয়ে চার্জ করতো না, কোনো কারণে হয়তো জানতে পেরেছে যে আপনি আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, এই জন্য আপনাকে এইটা বলেছে। হইতে পারে, আমি জানি না, বাট এটা বলা ভাই এটাই মানে চিপা ফেলায় টাকা নেওয়া আর কি। সো এটা আর কি যে প্রোডাক্ট ফটোগ্রাফি একরকম, বিয়ে ফটোগ্রাফি একরকম। কেউ বিয়ের ফটো তোলে, ওটা ডিফারেন্ট, ওটার সেটআপ ডিফারেন্ট।
হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ফটোগ্রাফি লাগে, এনিওয়ে, বাট এটা আপনার যেহেতু বিজনেস, আপনার প্রোডাক্ট, ইটস ইওর রেসপন্সিবিলিটি। ওকে, সো আচ্ছা ভাই, হ্যাঁ একটা বলেন। প্রশ্ন হলো সেটা, মনে করেন আমি একটা প্রোডাক্ট, আমার ইউকে তো ধরেন ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে, ইউএসএ তো আছে। এখন কি হলো, ইউএসএ তে একটা প্রোডাক্ট পাঠালাম, পাঠানোর পরে ওইটা সেল দেখলাম যে বেশি হচ্ছে না, ঠিক আছে, এমন হলো। এমন কি সিস্টেম আছে, আমি ওদের ওয়্যার হাউসে রিকোয়েস্ট করলাম আমার এই প্রোডাক্টটা আপনি ইউকে ওয়্যার হাউসে পাঠাই দেন, ওখানে সেল নাই 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 নাই, সুন্দর জিনিস চিন্তা করছেন, এটা আমিও বহুত আগে চিন্তা করে চেষ্টা করে দেখছিলাম, হয় কি না হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন সেটা হলো, অ্যামাজনে যখন আমরা সোর্সিং করে ফেললাম প্রোডাক্টটা, এটা যখন প্রোডাক্টে কি ব্র্যান্ড লিস্টিংটা কি পরে করবো, যে দুই একটা সেল হচ্ছে তারপরে করা বেটার? এটা হচ্ছে লিস্টিং এর ক্লাসে। আচ্ছা আচ্ছা। আর যদি এখনই আপনার জানার খুব আগ্রহ থাকে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, তাহলে ব্যাচ 2 এর ক্লাসটা বা ব্যাচ 1 এর ক্লাসগুলো, ভিডিওগুলো, রেকর্ডিং গুলো দেখবেন, ওইখানে আছে এই অ্যান্সার গুলো। আর কোনো কোয়েশ্চেন প্লিজ? আর কোনো কোয়েশ্চেন না থাকলেই ভালো হয়। ছুটি চাই ভাই, নদীর পাড়ে বসে আছি, ঠান্ডা লাগতেছে। 2 ঘন্টা হয়ে গেছে। নেক্সট ক্লাস কি প্রোডাক্ট রিসার্চ না না ভাই, আবার আমি হবে? গ্রামে আসছি, খুব বিচ্ছিরি অবস্থা, নেটওয়ার্ক পাইতে হইলে এই যে একদম নদীর পাশে এসে বসে থাকতে হয়, নেটওয়ার্ক পাওয়া যায় না। না, নদীর পাড় সুন্দর জায়গা, বসে থাকেন, রাত্রে বেলা সুন্দর সুন্দর জায়গা। আমাদের জন্য একটা মানে ইয়ে হয়ে দাঁড়াবে যে এক ভাই নদীর পাশে বসে অ্যামাজনে বিজনেস করছেন, এটা একটা মডেল হিসেবে থাকবে। ভেরি নাইস ভাই, গো ফর ইট প্লিজ। আমি 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 নিজেই প্রমোটার থাকবো আমি। ভাইয়া আজকের প্রেজেন্টেশনটা কি শেষ নাকি এখানে, নাকি নেক্সট ক্লাসে আবার এরকম এখান থেকে শুরু হবে? প্রোডাক্ট রিসার্চের জন্য আমাদের আরো 2টার মতো ক্লাস লাগবে মিনিমাম। নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই যে আমরা যে নিশগুলো বের করতেছি, এই নিশগুলো আমরা শর্ট লিস্ট করবো। লাইক হচ্ছে আমরা ধরেন যে আমরা প্রথমে একটা নিশ পাইছিলাম, দ্যাট ওয়াজ এ গুড নিশ, সো এটাকে আমরা এন্ট্রি করব। কিভাবে এন্ট্রি করব এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এন্ট্রিগুলো করার পরে দেন আমরা ডিসাইড করব লাস্ট ক্লাসে যে ওকে, এই দিজ আর দ্য শর্ট লিস্টেড প্রোডাক্ট বা নিশ আইডিয়া, এবং এখান থেকে কোনটা নিয়ে আমি অ্যামাজনে বিজনেস করতে পারি। ওকে, আচ্ছা সো আচ্ছা নেক্সট ভাইয়া, আজকের যে নিশগুলা দেখলেন, মানে সবার নিশ দেখে আপনার কি মনে হইতেছে যে আমরা কি পারতেছি? আমার যেটা মনে হচ্ছে যে যারা কাজ করছে তারা, তাদের নিশগুলো ভালো হয়েছে। যারা ভালো মানে ভালো নিশ অনেকগুলো আসছে, কিন্তু আজকে আমি দেখছি 2 দিনকে ভালো নিশ পাইছি। হ্যাঁ, ভালো ভালো নিশ আসছে আজকে। তারা হচ্ছে যে দে আর ওয়ার্কিং, মানে ওনারা সময় দিচ্ছে, সো ওইটাই দরকার। মানে খুব নলেজটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বিকজ নলেজ ইজ এভরিওয়্যার। এটাই আপনি নলেজ পাবেন, আপনি ট্রেনিং প্রোগ্রামে আমার ক্লাস করতেছেন, এখানে নলেজ পাবেন। আপনি অন্য এক জায়গায় ট্রেনিং করেন, ক্লাস করেন, আপনি নলেজ পাবেন। সো নলেজ ইজ অ্যাভেলেবল। প্রবলেম হচ্ছে টাইম কেউ দেয় না, সময়টা ভাই পাই না আসলে প্রোডাক্ট কিন্তু পায় না অনেকে, এই যে বলে, আমিও দেখছি ভাই, আমি একদিন পর্যন্ত কিছুই পাইনি, একদিন এক রাত কিছুই পাইনি, আসলেও পাই নাই। তারপরে আস্তে 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 আসছে, কিন্তু ভালো আসে নাই, আসছে, মনে হয়েছে যে এটা এরপরে আপনি এক রাতের মধ্যে যদি এই রেজাল্ট পান, আপনি চিন্তা করেন, আপনি যদি 40 রাত কাজ করেন, আপনি কি প্রোডাক্ট পাবেন? তাহলে কি পাবো, এটাই কথা ওই জায়গায়। এখানে মানুষ যারা কাজ করে না তারা প্রোডাক্ট পাবে না, সিম্পল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান সো মাচ। আর হচ্ছে যে আমার কোশ্চেন ছিল ভাইয়া, পার্সোনাল যে কথা আছে, হ্যাঁ, যার উনি হচ্ছে একটু থাকবেন, আর বাকি যারা আছে তাদের সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে next class. হ্যালো ভাইয়া। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাইয়া, জি বলেন। আমি তো আজকে জয়েন করলাম ভাই, আমার জন্য কোনো সাজেশন ভাইয়া? আপনি আজকে জয়েন করছেন? হ্যাঁ, আমি আজকে জয়েন করছি ভাই। আপনার প্রথম কাজ হচ্ছে যে আমাদের এটা সেকেন্ড ক্লাস, ব্যাচ 3-4 এর ফার্স্ট ক্লাসটা আপনি দেখবেন, দেখে ওইখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, জাস্ট ওই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। আই বিলিভ যে আপনি ক্লাসটা দেখলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। ওকে, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আপনি আমাকে বলবেন। আমি একটা যে আপনাকে টেক্সট করছিলাম ভাই, একটা প্রোডাক্টের ইয়া নিয়ে, মানে যদি ইন্ডিভিজুয়ালি দেখতে। এইভাবে আমি প্রোডাক্টের কারো পার্সোনাল ইয়া দেখতে পারবো না ভাইয়া। ও আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসের জন্য কি কোনো হোমওয়ার্ক আছে? না, নেক্সট ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই। নেক্সট ক্লাসের জন্য আপনারা এই হোমওয়ার্কটাই কন্টিনিউ করেন, নিশ বের করতে হবে কিভাবে, আর হচ্ছে এই যে প্রোডাক্ট ভ্যালিডেশন করলাম আমরা, কম্পিউটার অ্যানালাইসিস করলাম, দ্যাটস ইট। এটাই প্র্যাকটিস করতে থাকবেন।
ওকে, ভাইয়া এই কোর্সটার উপর আমাদের কয়টা ক্লাস হবে? বুঝি নাই। এই আমাদের মোট টোটাল কয়টা কোর্সে ক্লাস কয়টা হবে? ক্লাস হবে? টোটাল কোর্সে কয়টা ক্লাস হবে আমি জানি না, আমি তো গুনি না। সো ডোন্ট নো, যে কটা লাগে ভাই। 22টা যতগুলা লাগে ততগুলা হবে। 6 মান্থ এরকম ভাই, হ্যাঁ, কোনো মান্থের হিসাব নাই ভাই। মানে না, সর্বোচ্চ মান্থেরও 6 হিসাব নাই, মান্থ লাগে। নো আইডিয়া, কোনো আইডিয়া নাই। এটা 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, ডিপেন্ডস। যখন আপনাদের সবকিছু আমার দেওয়া শেষ হয়ে যাবে, যে ওকে ডানের পর দেওয়ার কিছু নাই, তারপরে ব্যাচ 1 এর কি ক্লাস শেষ ভাইয়া? ব্যাচ 2, ব্যাচ 1 হ্যাঁ ব্যাচ 1 ক্লাস শেষ। ক্লাস শেষ, হ্যাঁ। তাহলে ওখানে ভিডিও গুলো কাজে আসবে। হ্যাঁ, ওই ভিডিওগুলো কাজে আসবে। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে মানে অফ দ্য র্যাক নিয়ে ব্যাচ কথা বলতে 1 এর পারবো? কয় আই মাস ডোন্ট লাগছে থিংক সো ভাইয়া? এখানে। না না না, অফ দ্য র্যাক নিয়ে এখানে কথা বলা যাবে না। হ্যাঁ, এটাই থাক অফ দ্য র্যাক তাহলে। নিয়ে কথা বলতে হলে আমাকে পার্সোনালি নক করতে হবে বা মাহমুদকে নক করতে হবে, এখানে কথা বলা যাবে না। মাহমুদ ভাইকে নক করছি, বাট ওরকম অ্যান্সার পাচ্ছি না। আচ্ছা যাই হোক, ঠিক আছে ভাই, মাহমুদ আমি তাহলে মাহমুদ আপনাকে, অনেকগুলো কাজে বিজি থাকে, তো ওনার হ্যাঁ সারাদিন, এর জন্যই উনি বাট অনেকক্ষণ হি উইল পর পর। ডেফিনেটলি গেট ব্যাক। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার মেইলে দিয়ে রাখবো তাহলে। অথবা আপনি আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি কখন রিপ্লাই করতে পারবো আমি বলতে পারবো না, বাট অলরাইট ঠিক আছে ভাই, আমি আপনার মেইলেও দিয়ে না রাখছি। ভাইয়া, এই অফ দ্য রেক দিচ্ছি। প্রজেক্ট আমি আমজাদ বলছিলাম ভাইয়া। জি জি, ভাই অফ আমি দ্য তো আপনাকে পেন্ডিং দিয়ে রাখছি, আপনি জুলাই রাখছেন। কোনটা বুঝি নাই? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, জুলাই রাখছেন? আরে ভাই জুলাই রাখছেন? আমি আমার কাছে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ভাই, আমাকে একজন আসেন এসে ভাইয়া এখান ভাই থেকে আমাদের চেহারাটা মনে রাখেন ভাই, আপনার স্টুডেন্ট, আপনি পেন্ডিং টা কনফার্ম করতে পারেন ভাই, অ্যাকসেপ্ট করতে পারেন। আমি দেখি না যে কয়জন মানুষ পাঠাইছে, সো আমি ইয়ার আগে আপনি আমাকে মেসেজ দেন, মেসেজ দিলে ইজি হবে ইয়ার করা। ফরচুনেটলি 2 মাস পরে আমি ওকে গতকালকে মনে ভাই, হয় আপনার মেসেজ আপনি দিই ভাই। তো রিকোয়েস্ট মোহাম্মদ পাইছি। নাসির আমি হোসাইন ভাইয়া, হচ্ছে নাসির ভাই ভেরি আজকে আসবে। রিসেন্টলি গতকালকে মনে হয় আমি দেখছিলাম, বাট আমি হচ্ছে ওনার চেহারাটা আমার মনে ছিল, আমি ওটা অ্যাকসেপ্ট করছিলাম। জি, আপনি আমার থেকে আমজাদ আমি জি জি আমার অ্যাকসেপ্ট করছিলাম। জি জি জি, আমি ভাই আমারটা কইরা দেন ভাই, নাসির হোসাইন। এই যে আমার হয় যে কি যে অনেক রিকোয়েস্ট থাকে, কিন্তু আপনারা যে একটা মেসেজ দিয়ে রাখেন আমি সাথে সাথে বুঝে যাবো যে আপনি আমার ইয়াতে আছেন, সো আমি আচ্ছা ভাইয়া, এই অফ দ্য রেক প্রজেক্ট নিয়ে কি আপনি একটা মিটিং করবেন? তো সবার সাথে আসলে একটা মিটিং করার দরকার ভাই আসলে। দরকার না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, যাদের কারো কারো কিছু কিছু চ্যালেঞ্জেস আছে, কারো কারো চ্যালেঞ্জেস নাই, ও যাদের মাই গড, অনেক কিছু চ্যালেঞ্জ আছে ভাই, অনেক ডিসকাশন বাকি আছে। চ্যালেঞ্জেস থাকলে পরে চ্যালেঞ্জেস এর সলিউশনও আছে, সমস্যা নাই। ভাই ইমেল ভাই, এত ইমেল মানে আই ক্যান্ট এক্সপ্রেস, ঠিক আছে। আপনারে ভাইয়া কোর্ডিয়ালি যে রিকোয়েস্টটা, যেটা আমাদের সবারই আমরা মোটামুটি একটা ইনভেস্টমেন্টে গেছি, একটা ভালো ইনভেস্টমেন্টে গেছি, তো আপনার সাথে ফিউচারে আমরা এইভাবে কাজ করে যাব। সো একটা ডেডিকেটেড টিম, যদি এই যে আল মাহমুদ ভাই ফোন রিসিভ করেন সপ্তাহে বা একটা ইমেইলে, ভাইয়া, সপ্তাহে ইনশাআল্লাহ একটা মিটিং ফিক্স করলে ভালো হয় ভাই। আমরা সপ্তাহে একটা ডেফিনেটলি মিটিং থাকবে। হ্যাঁ তাইলেই হবে, সপ্তাহে আর একটা বড় সবাই কথা হচ্ছে, কোশ্চেন জোগাড় করে একদিনে জি জিজ্ঞেস করলাম সবাই। 100%। জিজ্ঞেস করলাম। জি, আর খালি বড় কথা হচ্ছে যে এই একটা ডেডিকেটেড টিম বা ডেডিকেটেড একটা পার্সন যদি থাকে, যেমন আপনার তো আসলে টিমটা এখন মানে যেই রকম আমরা স্টেক হোল্ডার আপনার হইছি, আর আপনার টিমটা মনে হয় একটু ভাইয়া এক্সটেন্ড করলে আমাদের আমি জন্য। আমি আমি আপনাকে বলি, আমি আপনার কথাটা বুঝতে পারছি। এটা হচ্ছে কি যে এই প্রজেক্টটা তো মাত্র আমাদের স্টার্ট হয়েছে, আমাদের তো এই রকম প্রজেক্ট আগে ছিল না, যার না। কারণে এই কাস্টমার হ্যান্ডলিং জিনিসটা আমাদের দরকার ছিল না, এখন আমাদের দরকার। সো উই আর গোয়িং টু হায়ার। ভাই আমি হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আই ক্যান হ্যান্ডেল দ্য কাস্টমার্স। আমি 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 সত্যি কাস্টমার হ্যান্ডেল করতে পারবো। আই ক্যান ওয়ার্ক ফর দিস ফর ফ্রি। ডেফিনেটলি আমার ভাই কিছু আপনি লাগবে না পারবেন ভাই, আপনাকে দেখে বোঝা যাচ্ছে ভাই, আপনার কথাতেই বোঝা যাচ্ছে। আপনি আমাকে ইনবক্স করেন, আমরা হচ্ছে কি বলে এই প্রজেক্টের জন্য মিনিমাম 3 থেকে 4 জন আমরা হচ্ছে নিব, নতুন টিম মেম্বার নিব আমরা। সো ওকে আমি আপনাকে সিভি পাঠাইছি ভাই। হ্যাঁ ইটস ওকে নো প্রবলেম। তো আসলে ওই ভাই যেটা বললো আর কি, আসলে ইমেলে পুষে না ভাইয়া, বুঝছেন? তো আমাদের আসলে এটা হচ্ছে এখন ফর দা টাইম বিং এখন করা হচ্ছে, বিকজ ওই যে বললাম যে গ্রুপ থেকে ভালো, ঠিক আছে, গ্রুপের দরকার নেই। না, গ্রুপে হবে না, কারণ হচ্ছে এখানে এক একজন বলতেও পারবে না তার প্রোডাক্ট কি, কেউ শেয়ারও করতে চাইবে না, অনেক রকম ক্যাচাল আছে। সো এটা সবার সাথে ইন্ডিভিজুয়ালি করতে হবে। আর যেহেতু
উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ, মানে ওই ধরনের টিম মেম্বার নাই আমাদের যে ক্লায়েন্ট হ্যান্ডেল করার মতো, যে তাকে সাপোর্ট দেওয়ার মতো। এখন হঠাৎ করে যদি আমার 40 জন বা 50 জন এরকম মানুষের সাথে আমার রেগুলার কমিউনিকেট করতে হয়, হবে না, কাজ করবে না, রাইট? সো এই জন্য আমার হচ্ছে যে আমরা উই আর গোয়িং টু হায়ার প্রবাবলি ফ্রম জানুয়ারি উই উইল ডু দিস, বিকজ ডিসেম্বর অলরেডি চলে আসছে, এবং ডিসেম্বরে হচ্ছে যে যারা অফ দ্য র্যাক করতেছে তারা চোখ বন্ধ করে ডিসেম্বরটা সেল পাবে। জানুয়ারি মাস থেকে বা ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হবে আর কি, খরা স্টার্ট হবে, তার আগ পর্যন্ত সবাই সেল পাবে। সো ডিসেম্বরে আমরা হায়ারিং কমপ্লিট করে জানুয়ারি থেকে আমরা স্টার্ট করবো, এবং ডিসেম্বরের দিকে আমরা নর্মালি ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত পার্সোনালি আমি এবং আমার টিমের কেউই কোনো কাজ করে না। কারণ হচ্ছে অ্যামাজনের সেলটা শেষ হয় হচ্ছে ডিসেম্বরের 21 তারিখে, তারপরে 9-10 দিন আর সেল থাকে না, একদম ড্রাই থাকে। সো ওই সময়টাতে আমরা একটা টিম রিট্রিট করি, মানে আমরা হয়তো ঘুরতে যাই ফুল টিম মিলে, বা আমাদের যারা একদম টপ ম্যানেজমেন্টে যারা আছে তারা, মানে উই হ্যাভ সাম টাইম আওয়ারসেলফ। সো এই জন্য জানুয়ারি মাস থেকে ওই যাদেরকে আমরা হায়ার করবো জানুয়ারি মাস থেকে ওরা হচ্ছে অপারেশনসে যাবে। সো জানুয়ারি মাস থেকে এভরিথিং উইল বি স্মুথ। তাহলে ভাই আমি তো আপনাকে সিভি পাঠায় রাখছি, সিভি আবার পাঠালে পাঠাবো। আপনি আমাকে একটা মেসেজ করেন ফেসবুকে, বিকজ ইমেইলের মধ্যে অনেক সিভি থাকে, আমি অনেক সময় অলরাইট মিস করে যাই। ঠিক আছে ভাই। জি জি ভাইয়া, তাহলে আমাদের ভেরি সুন একটা মিটিং করা যায়, অ্যারেঞ্জ করা যায়। বুঝি নাই আর কিছু কাজ মানে আছে এই যে short- এসকিউ নিয়ে ভাই, তাহলে কবে মিটিংটা ফিক্স করবেন একটু সেটাই সেটাই আমাকে ইয়ে করে আমাকে দিলে ভালো। পার্সোনালি আপনারা ইনবক্স করেন, যাদের হচ্ছে ইস্যুজ আছে বা আমার সাথে একটু কথা আচ্ছা। বলতে চান, তারা আচ্ছা, আমাকে আচ্ছা। সবাই ফেসবুকে মেসেঞ্জারে ইনবক্স করেন, Alright, সো alright. দ্যাট আমি আপনাদের টপিক গুলো, কারণ সবার তো কথা নাই, অনেকের কথা আছে অনেকের কথা নাই। সো Yeah. যাদের কথা আছে তাদের সাথে আমি কথা বলবো পার্সোনালি সময় বের করে নিয়ে। সো আমি কথা বলে দেন উই উইল ডিসাইড যে ওকে কি করা যায়। সো প্রবলেম নাই, আচ্ছা আমাকে ঠিক আছে। পার্সোনালি ইনবক্স করেন। আর হচ্ছে আরেকজন হচ্ছে আমার সাথে কথা বলতে চাইছিলেন, উনি আছেন এখানে? জি ভাই, আছি আমি। আচ্ছা, আপনি তাহলে একটু ওয়েট করেন। আর হচ্ছে বাকি যারা আছেন তাদের তো আর কোনো কোয়েশ্চেন নাই, রাইট? না জি ভাইয়া জি জি ঠিক জি আছে। ঠিক আছে। তাহলে আল্লাহ ওকে হাফেজ। ভাই, আসসালামু আলাইকুম। খেলা দেখতে থাকেন, খেলা করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক সাফায়েত ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ব্রো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আজকে নতুন রেকর্ডিংটা ভাইয়া। অফ করে দেন তো।